যেমন কাব্যকে ভালোবাসি, ঠিক তেমনি কাব্য হয়তো আমাকে ভালোবাসে। তা যদি না হতো তাহলে মেয়েটাকে ছাড়ানোর চেষ্টা করতো না। আর মেয়েটাকে দেখে বেশ বড় ঘরেরই মনে হচ্ছে। সে যেই হোক, আমার তাতে কি? ওর সাহস কি করে হয় আমার ভালোবাসার মানুষকে জড়িয়ে ধরার? দাঁড়া চেমড়ি, তোকে দেখাচ্ছি মজা। এই বলে মীরা ওদের দিকে রাগে ফুঁসতে ফুঁসতে আসে। আর এদিকে আমি অনেক চেষ্টা করছি, কিন্তু বারবার ব্যর্থ হচ্ছে। কিছুক্ষণ পর মেয়েটা আমাকে ছেড়ে দেয়। যাক বাবা, অবশেষে ছেড়ে দিয়েছে। আর একটু হলেই তো বুকের হাড় সব ভেঙে যেত। কিন্তু হঠাৎ দেখি কারো হাত খুব দ্রুত আমার গাল বরাবর আসছে। আমি ভয়ে চোখ বন্ধ করে ফেলি। আমি যখন চোখ খুলে তাকাই, তখন যা দেখলাম তা দেখে আমার পা কাঁপা শুরু হয়েছে। আমি দেখলাম মীরা আমার দিকে কেমন চোখ মুখ লাল করে তাকিয়ে আছে। আর আপনারা হয়তো ভাবছেন চরটা মীরা আমাকে মেরেছে। আসলে তা নয়, ও চরটা আমাকে মারে নেই। আর আমি তো ওর রাগী মুখটা দেখে ভয় কাঁপছিলাম। আসলে মীরা এই রূপ আমি আগে কখনো দেখি নাই। তারপর হঠাৎ আমার মনে হলো, মীরা যদি চরটা আমাকে দিয়ে থাকে তাহলে আমার গালে তো ব্যথা পাওয়ার কথা, তাহলে আমি ব্যথা পেলাম না কেন? যা জোরে শব্দ হলো, এতে আমাকে এতক্ষণ হাসপাতালে থাকতে হতো। তাহলে চরটা যদি ও আমাকে না দিয়ে থাকে তাহলে কাকে দিল? হঠাৎ আমার চোখটা মাটির দিকে যেতে দেখি যে মেয়েটা আমাকে জড়িয়ে ধরেছিল সেই মেয়েটা এখন মাটিতে পড়ে আছে। আরে আমার বুঝতে বাকি রইল না কি হয়েছিল তখন। আমি মেয়েটার মুখ দেখতে পাচ্ছিলাম না, কারণ ওর মুখটা চুলে ঢাকা পড়েছে। তবে এইটা ঠিক বুঝতে পারলাম মেয়েটার ঠোঁট কেটে গেছে। মেয়েটা ওর ঠোঁট মুছে মাটি থেকে উঠতে উঠতে বলল, ওই তুই কে রে? আর তোর এত বড় সাহস, তুই আমাকে চর মারিস? বলে যে মীরাকে মারতে যাবে তখন মেয়েটার মুখ থেকে ওর চুল সরে যায়। আর মেয়েটার মুখ থেকে চুল সরে যাওয়াতে আমি যাকে দেখলাম তাকে দেখে যেন আমি পাথর হয়ে গেলাম। আপনারা হয়তো ভাবছেন আমি কাকে দেখেছি। আরে এটা আর অন্য কেউ না, এটা স্বর্ণা। এদিকে স্বর্ণা মীরাকে চর দিতে গিয়েও থেমে যায় আর মীরার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। কিন্তু হঠাৎ করেই স্বর্ণা মীরার দিকে একরাশ বিরক্তি ও রাগ নিয়ে তাকাচ্ছে। মীরার এই একই অবস্থা। মীরাও প্রথমে একটু অবাক হলেও তার কিছুক্ষণ পরপরে স্বর্ণার দিকে একইভাবে তাকিয়ে আছে। আর আমি শুধু স্বর্ণার দিকে তাকিয়ে আছি। ওকে দেখে আমার মনের ভিতরে যেন আবার নতুন এক ভালোবাসার ফুল ফুটতে লাগলো। কিন্তু যখন ওর অবহেলা আর আমার সাথে যে জঘন্য ভালোবাসার নাটক করেছিল তা মনে পড়তেই সেই ভালোবাসার ফুল ঝরে পড়ে এক রুক্ষ মরুভূমিতে পরিণত হলো। তারপর আমার ভাবনার ছেদ ঘটিয়ে স্বর্ণা বলল, শাকচুন্নি, তোর সাহস হয় কি করে আমাকে চর মারার? মেরেছি তো বেশ করেছি, তোর সাহস কি করে হয় কাব্যকে জড়িয়ে ধরার? আর একবার যদি তুই ওকে জড়িয়ে ধরেছিস বা ওর 100 হাতের ভেতরেও আসিস তাহলে সেটা তোর জন্য খুব খারাপ হবে বলে দিলাম। আমি কাব্যকে একবার কেন 1000বার জড়িয়ে ধরবো, তাতে তোর কি? হ্যাঁ, আর কি যেন বললি? আমি যেন ওর 100 হাতের ভিতরেও না আসি। তাহলে শুনে রাখ, আমি সব সময় ওর সাথে ছায়া হয়ে থাকবো। তাতে তোর কি? কে হয় ও তোর? ওরা দুজন যেভাবে কথা বলছে তাতে মনে হচ্ছে ওরা দুজন দুজনকে আগে থেকেই চেনে। আর ওদের ভিতর নিশ্চয়ই আগে কিছু একটা হয়েছিল। তখন মীরা বলল, কে হয় ও আমার? তুই জানতে চাস? তাহলে শোন, ও আমার ফ্রেন্ড হয়, ফ্রেন্ড। আর তুই খুব ভালো করেই জানিস আমি যাদের ফ্রেন্ড মনে করি তাদের কাছে তোর মতো কিছু মানুষদেরকে দেখতেই পারি না। ফ্রেন্ড হোস, ফ্রেন্ডের মতো থাকবি, অযথা উটকো অধিকার দেখাতে আসবি না, বুঝেছিস? আর একটা কথা কান খুলে শুনে রাখ, আজকের পর থেকে আমি যেন তোকে কাব্যর আশেপাশে না দেখি। কাব্য শুধু আমার আর কারো নয়, শুধু স্বর্ণার। ও, তার মানে কি বলতে চাচ্ছিস তুই? মানে এটাই, আমি কাব্যকে ভালোবাসি। আর শুধু আমি যে কাব্যকে ভালোবাসি এটা নয়, কাব্য আমাকে ভালোবাসে। এদিকে আমি স্বর্ণার মুখে ভালোবাসার কথাটা শুনে আমার মাথায় যেন আগুন জ্বলছে। তবুও নিজেকে শান্ত রেখে স্বর্ণাকে বললাম, এই যে হ্যালো, আপনি কে? হ্যাঁ, আপনি কে? আর পাগলের মতো কি সব বলছেন? আমি আপনাকে ভালোবাসি মানে? আমি তো জীবনে প্রথম আপনাকে দেখছি। আর তুই? মীরাকে উদ্দেশ্য করে বললাম, তুই এই মেয়েটার সাথে এত কথা বলছিস কেন? কোথা থেকে যেসব উটকো ঝামেলা আসে? কাব্য, তুমি আমাকে চিনতে পারছো না? তুমি তোমার ভালোবাসাকে চিনতে পারছো না? ওই শাকচুন্নি, তোকে তো বলেই দিয়েছি যে ও তোকে চেনে না। আজ জীবনে আজই প্রথম তোকে দেখলাম, তাহলে আবার কথা বলছিস কেন? আর দেখ, স্বর্ণা এখনো সময় আছে, ভালোই ভালোই এখান থেকে চলে যা। মীরা, তুই চুপ থাক। আর কাব্য, তুমি এতটা কিভাবে পাল্টে গেলে যে আজ আমাকে চিনতে পারছো না? ও, বুঝতে পেরেছি, তুমি আমার উপর রাগ অভিমান করে আছো। আসলে এটাই স্বাভাবিক, তোমার সাথে আমি যা করেছি তাতে যে কেউ এমনটা করবে। কিন্তু আমি তোমার পায়ে পড়ছি, তুমি আমাকে মাফ করে দাও প্লিজ কাব্য। আরে আরে, আপনি কি বলছেন এসব? আপনার উপর আমার কিসের রাগ অভিমানের কথা বলছেন? আর আপনাকে তো আজই প্রথম দেখলাম মনে হয়। যখন আজ প্রথমবার দেখলাম আপনাকে, তাহলে এসব রাগ অভিমান কোথা থেকে আসছে? আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে, দুঃখিত। আর মীরা, আমি বাড়ি গেলাম। কোথায় ভাবলাম আজ ক্লাস করব, কিন্তু তা আর হলো না বলেই আবার কলেজ থেকে বের হয়ে আসলাম আমি।
আমি আসার সময় দেখি কলেজের অনেকেই আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। এদিকে স্বর্ণা কাঁদতে কাঁদতে চলে যায়। মীরারও এই ঘটনার পর আর কিছুই ভালো লাগছে না। মনের ভিতর যেন অজানা এক ঝড় বয়ে যাচ্ছে। তাই মীরাও ঠিক করলো সেও আজ আর ক্লাস করবে না, বাড়ি চলে যাবে। ঠিক তখনই মীরার বান্ধবীরা মানে নীলারা এসে মীরাকে বলল, কিরে কোথায় যাস? ক্লাস করবি না? না রে, ভালো লাগছে না, তোরা থাক, আমি বাড়ি গেলাম। আরে আরে, কি হয়েছে মীরা? শুন তো। কিন্তু মীরা কিছু না বলেই চলে যায়। আর এইদিকে আমি বাড়িতে এসে শুয়ে শুয়ে ভাবছি, স্বর্ণা এইখানে কেন? আবার কি চাইও? আমার জীবনটা তো একবার প্রায় নষ্ট করেও কি ওর মনের জ্বালা মেটে নাই? না, আর ভাবতে পারছি না, মাথাটা খুব ব্যথা করছে। চোখ বন্ধ করে শুয়ে আছি, কখন যে ঘুমিয়ে গেছি বুঝতেই পারি নাই। পরদিন খুব সকালে আমার ঘুম ভেঙে যায়। আজ আর কলেজে যাই নাই। কলেজে না গিয়ে আমি অফিসে যাই। অফিসে এসে নিজের কেবিনে বসতেই পিয়ন চাচা এসে বলল ম্যানেজার স্যার নাকি আমাকে ডেকেছেন। তাই আমি স্যারের সাথে দেখা করতে যাই। স্যারের রুমের দরজা নক করে বললাম, মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। স্যার আমাকে ডেকেছিলেন? রুমের ভিতরে ঢুকে দেখি স্যারের মুখে চিন্তার ছাপ। ও কাব্য, তুমি তা কেমন আছো? এই তো স্যার, আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আর আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। স্যার যদি কিছু মনে না করেন তাহলে একটা প্রশ্ন করি। হ্যাঁ অবশ্যই, বলো কি জানতে চাও? না মানে স্যার, আজ আপনাকে দেখে কেন জানি মনে হচ্ছে কিছু একটা নিয়ে চিন্তায় আছেন। স্যার একবার আমার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে আমাকে যা বললো তা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। নিমেষেই আমার চোখে মুখে অন্ধকারের কালো মেঘে ঢেকে গেল। কারণ স্যার আমাকে বলল, কাব্য, তোমাকে কথাটা কিভাবে বলবো বুঝতে পারছি না। আর কথাটা শোনার পর তুমি আমাকে কি ভাববে এটাও বুঝতে পারছি না। স্যার আপনার যা বলার তা আপনি নির্দ্বিধায় বলতে পারেন। যদি আমি কোনো অপরাধ করে থাকি তাও? না কাব্য, তুমি কোনো অপরাধ করো নাই। তুমি তো আমাদের সবার গর্ব। তুমি আমাদের এখানে পার্ট টাইম জব করেও আমাদের কোম্পানির অনেক এগিয়ে নিয়ে গেছো, যার জন্যে কোম্পানি তোমার কাছে ঋণী। আর আমাদের কোম্পানি অনেক ভাগ্য যে তোমার মতো একজন কর্মচারী পেয়েছে। কিন্তু আজ আমাদের কোম্পানির জন্য অনেক খারাপ একটা দিন যে তোমার মতো একজন শত ভালো কর্মচারী হারাতে যাচ্ছি বলে। স্যার আপনার কথা আমি ঠিক বুঝতে পারলাম না, আমি আবার কোথায় হারিয়ে যাব? কাব্য, তোমাকে আমাদের কোম্পানি হারাতে যাচ্ছে মানে হচ্ছে আমি তোমাকে বলতে চাইছিলাম যে তোমাকে আর আমরা আমাদের কোম্পানিতে রাখতে পারবো না। তোমার সব পাওনা তোমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। স্যার আপনি সব কি বলছেন? প্লিজ স্যার এমনটা করবেন না স্যার। অনেক কষ্টে আমি এই চাকরিটা পেয়েছিলাম স্যার। আর আজ যদি চাকরিটা চলে যায় তাহলে আমাকে পথে বসতে হবে স্যার। আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো না স্যার। আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে আপনি আমাকে যে শাস্তি দেন না কেন তা আমি মাথা পেতে নিব, তবু আপনি আমাকে বের করে দিবেন না স্যার। আমি আপনার পায়ে পড়ছি স্যার। আরে কাব্য, এটা কি করছো তুমি? তুমি আমার ছোট ভাইয়ের মতো, তুমি কোনো অপরাধ করো না। আসলে কি হয়েছে তোমার মনে আছে কি, গত মাসে একটা প্রজেক্টের কাজ তুমি সহ আরও 4 জন দিয়েছিলাম। হ্যাঁ মানে আছে স্যার, আমার প্রজেক্টের ফাইলটা তো আপনাকে দিয়ে দিয়েছি, সেখানে কি কোনো? কাব্য, তুমি যেমনটা ভাবছো তেমনটা কিছুই না। আর তুমি তো জানতে গত মাসে একটা কোম্পানি একটা মিটিং হওয়ার কথা ছিল ওই প্রজেক্টের ওপর। আর দুর্ঘটনাবশত মিটিংয়ে ডেটটা পিছিয়ে যায়। হঠাৎ করেই গতকাল তারা মিটিংয়ের জন্য আমাদের কাছে আসে আর প্রজেক্টের ফাইলটা দেখতে চায় এবং এই প্রজেক্টের সম্পর্কে আমাদের সাথে তাদের কথা হয়। যাই হোক, তোমার ফাইলটা দেখে ওরা খুশি হয় আর আমাদের সাথে কাজ করতে রাজিও হয়। সেই সাথে তারা এটাও বলেছে আমরা চাইলে তাদের সাথে 1 না 5 বছরের যে কোনো প্রজেক্টের উপর কাজ করতেই পারি। কিন্তু স্যার এটা তো ভালো খবর, কিন্তু এটা বুঝতে পারছি না এর সাথে আমার চাকরি যাওয়ার সম্পর্ক কি? সম্পর্ক আছে কাব্য। ওরা বলেছে ওরা আমাদের সাথে কাজ করতে রাজি আছে, কিন্তু তারা আমাদের একটা শর্ত দিয়েছে যে আমরা যেন ভবিষ্যতে তোমার সাথে কোনো যোগাযোগ না রাখি আর আজকের মধ্যে যেন তোমার সব পাওনা মিটিয়ে দেই। এখন তুমি হয়তো বুঝতেই পারছো। আপনাকে আর বলতে হবে না স্যার, আমি সব বুঝতে পেরেছি। আমি আসছি। আজ নিজেকে খুব অসহায় মনে হচ্ছে স্যার, কারণ আমি হয়তো নিজের স্বপ্নগুলো সত্যি করতে পারবো না। আপনারা হয়তো ভাবছেন একটা চাকরি চলে গেছে তো কি হয়েছে, একটা গেছে আরো একটা চাকরি পাবো। আরে ভাই, এটা বাংলাদেশ, এদেশে চাকরি পাওয়া মানে সোনার হরিণ হাতে পাওয়া, আর তা পাওয়া মুখে বলে যতটা সহজ বাস্তবে ততটা সহজ নয়। যাই হোক, মন খারাপ করে চলে যাব। তখনই স্যার বলল, আরে কাব্য, তুমি কই যাও? আরে এত মন খারাপ করার কি আছে? দেশে কি আর চাকরির অভাব আছে? আর যাই হোক, তোমাকে তো একটা কথা বলতেই ভুলে গেছি। তারা আমাদের একটা অফার দিয়েছে। স্যার অফারটা আপনাদের দিয়েছে? আমি তো আর আজ থেকে আপনাদের অফিসের সদস্য নই, তাই সেটা আমার না জানলেও চলবে। কষ্ট করে একটু শুনে যাও, হয়তো কথাটা শুনলে তুমিও খুশি হবে। ঠিক আছে স্যার, এতে করে যখন বলছেন বলুন কি বলতে চান। ওরা শর্ত দিয়েছে, এটা বলেছে যে ওরা ওদের কোম্পানি তোমাকে চাকরি দিতে চায় আর তোমার বেতন আমাদের থেকে দ্বিগুণ দিতে চায়। কি বললেন স্যার?
আবার একটু বলবেন প্লিজ? হ্যাঁ ঠিকই বললাম। আমি তো স্যারের কথা শুনে অবাক হয়ে গেছি, কিন্তু আমি এটা বুঝতে পারছি না তারা আমাকে আমাদের কোম্পানি থেকে বের করে দিতে বলে আবার নিজের কোম্পানিতেই চাকরি দিতে চায় কেন। আমার ভাবনার ছেদ ঘটিয়ে স্যার বলল, আরে ভাই কাব্য, এবার তো একটু হাসো, তোমার মুখে এমন মেঘের মতো ছায়া মানায় না। আমি স্যারের কথা শুনে একটা মুচকি হাসি দিলাম। আর একটা কথা, আগামীকাল ওরা তোমার সাথে কথা বলতে চায়। স্যারের কথা শুনে মনটা এখন একটু ভালো হলো। তারপর স্যারের সাথে বেশ কিছু সময় কাটিয়ে ফুরফুরে মেজাজে বাড়ি ফিরে আসি। আর পরের দিন ঠিক সময় মতো নতুন অফিসে চলে আসি। অফিসে আসতেই একটা লোক এসে বলল, স্যার ম্যাম আপনাকে ভিতরে ডেকেছেন। লোকটার কাপড় দেখে বুঝতে পারলাম ইনি এই অফিসের পিয়ন। কিন্তু চাচা, আপনি তো ম্যামের রুম কোনটা তা জানি না, আপনি যদি একটু বলে দিতেন তাহলে খুব ভালো হতো। ঠিক আছে স্যার, আপনি আমার সাথে আসুন। তারপর পিয়ন চাচা আমাকে সাথে করে ম্যামের রুমে নিয়ে যায় আর ম্যামকে বলেন, ম্যাম স্যার এসেছে। ঠিক আছে, আপনি যান, আমি কথা বলে নিচ্ছি। তারপর চাচা বলে যান এবং আমি মাথা নিচু করে আছি। তখন ম্যাম বলল, আপনার নাম তাহলে কাব্য? নাইস টু মিট ইউ কাব্য। ম্যামের কণ্ঠটা কেন জানি পরিচিত পরিচিত মনে হচ্ছে। তাই আমি তাকে দেখার জন্য যেই মাথা উঁচু করে তার দিকে তাকালাম, আমি তাকিয়ে দেখি যে ম্যাম একটা বোরখা পরে আছে, কিন্তু বোরখার আড়ালে কে তা বুঝতে পারছি না। আমার শুধু বারবার মনে হচ্ছে বোরখার আড়ালে যে আছে তাকে হয়তো আমি চিনি। কি হলো, কিছু বলছেন না যে? আপনাকে কিছু একটা জিজ্ঞাসা করেছি। সরি ম্যাম, একটু টেনশনে ছিলাম তো তাই। যাই হোক, আমার নাম কাব্য আহমেদ, যাকে আপনারা আমাকে মাঝপথে থামিয়ে দিয়ে ম্যাডাম বলতে লাগলো, আপনাকে কিছু বলতে হবে না, আপনার সম্পর্কে আমি সবকিছুই জানি। আপনি কে, কোথায় থাকেন, কখন কি করেন। আমি অবাক হয়ে বললাম, ঠিক বুঝলাম না ম্যাম, আপনি কিভাবে আমার সম্পর্ক জানেন? আমি তো আজকেই প্রথম। ম্যাম একটু ভেবা ছেঁকে খেয়ে বলল, আমার অফিসে যাকে আমি কাজে রাখবো তার সম্পর্কে একটু হলেও তো খোঁজ খবর রাখতে হবে, বলা তো যায় না কখন। যাই হোক, আপনাকে যে জন্য আজ ডেকেছি তাহলে আপনার কাজ থেকে আমি মুগ্ধ হয়েছি, সেই জন্য আমরা আপনাকে আমাদের কোম্পানিতে কাজ করার জন্য নিয়েছি। আশা করি আপনি আগের কোম্পানিতে যেমন কাজ করতেন আমাদের এখানেও ঠিক তেমনি কাজ করবেন, আর কাজের প্রতি যেন কোনো অবহেলা না দেখি। ঠিক আছে ম্যাম। আপনি এখন আসতে পারেন, আমি করিম চাচাকে বলে দিচ্ছি আপনার কেবিন দেখিয়ে দেওয়ার জন্য। জি ম্যাম। তারপর করিম চাচা আমাকে আমার নতুন কেবিনে রেখে যায়। আমি আমার কেবিনে আসার পর অনেকেই আমার সাথে কথা বলতেছে। অবশ্য আমিও ভদ্রতার সাথে তাদের সাথে কথা বলছি, আর তাদের সাথে কথা বলে আমার খুবই ভালো লাগলো। যাই হোক, তারপর যে যার মতো কাজের জায়গায় চলে যায় আর আমিও আমার কাজ করতে থাকি। কাজ শেষে যখন আমি আমার ফাইলটা ম্যাডামকে দেখাই, তা দেখে তিনি খুব খুশি হন আর এটা বলেন, এইভাবে কাজ করতে থাকলে আমার জন্য ভবিষ্যতে ভালো কিছু অপেক্ষা করবে। ম্যাডামের কাছে নিজের প্রশংসা শুনে খুবই ভালো লাগলো। তারপর ম্যাডামের কাছ থেকে বিদায় নিয়ে বাড়িতে চলে আসি, আর বাড়িতে এসে কিছু সময় বিশ্রাম নিয়ে গোসল করতে চলে যাই। তারপর গোসল করে বের হতেই দেখলাম আমার টেবিলের উপর খাবার রাখা। আমি ভাবলাম হয়তো বাড়িওয়ালা আন্টি রেখে গেছেন, মাঝে মধ্যে তিনি আমার জন্য খাবার রেখে যান। ও আপনাদের একটা কথা বলতে ভুলে গেছি, বাড়িওয়ালার ছেলেকে আমি এখন আর পড়াই না। তারপর আমি খাবার খেয়ে পড়তে বসি। তারপর পড়তে পড়তে কখন যে ঘুমিয়ে গেছি বুঝতেই পারি নাই। পরদিন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজে চলে যাই। কলেজে যাওয়ার সাথে সাথে দেখলাম স্বর্ণা কোথা থেকে যেন আমার সামনে এসে দাঁড়ালো। আমি ওকে পাশ কাটিয়ে চলে যেতে ধরলাম, কিন্তু ও আবার আমার সামনে দাঁড়িয়ে যায়। তাই বিরক্ত হয়ে বললাম, কি ব্যাপার, আপনার সমস্যাটা কি? এভাবে আমার রাস্তা আটকাচ্ছেন কেন? আর একটু সরে যান, রাস্তা ক্লিয়ার করেন, আমাকে ক্লাসে যেতে হবে। আমার কোনো সমস্যা নেই, তবে আমি একটা কথা জানতে চাই, তুমি আমার সাথে গতকাল এমনভাবে কথা বললে কেন? জান, গতকাল সারা রাত আমি একটু ঘুমাতে পারি নাই। আপনি ঘুমাতে পারেন নাই কেন তা আমি কি করে জানবো? আর একটা কথা, আমি অপরিচিত কারোর সাথে কথা বলে অভ্যস্ত নেই, তাই আশা করি আজকের পর আপনি আমাকে বিরক্ত করবেন না। কি আমি তোমাকে বিরক্ত করি? এটা তুমি বলতে পারলে কাব্য, যে তুমি আমার সাথে একদিন কথা না বলে থাকতে পারতে না? সবসময় আমার ছোট ছোট ইচ্ছাগুলো পূরণ না করলে তোমার মন খারাপ করতে, সে তুমি আজ আমার সাথে কথা বলতে বিরক্ত বোধ করছো? করুণ ভাবে কথাগুলো বলল স্বর্ণা। আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম কথাগুলো বলার সময় স্বর্ণার চোখে পানি, আর ওর চোখে পানি দেখে মনে হচ্ছে যে কেউ আমার কলিজায় সুচ ফুটছে। তারপরও নিজেকে সামলে নিয়ে বললাম, দেখুন, আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে আর মাথায় সমস্যা আছে, ভালো কোনো ডাক্তারকে দেখান। আসি, খোদা হাফিজ। তারপর ওকে পাশ কাটিয়ে কলেজের পিছনে আসি। এসে দেখি মীরা মন খারাপ করে বসে আছে। তবে মীরার চোখ দুটো দেখে আবার মনে হচ্ছে মীরা কারো প্রতি চরম রেগে আছে, কিন্তু কার প্রতি তা জানি না। যাই হোক, ওর কাছে এসে বললাম, কিরে, তোর আবার কি হলো যে আজ এইভাবে এখানে বসে আছিস, তা আবার একা? তারপর মীরা একবার আমার দিকে তাকিয়ে বলল, আচ্ছা কাব্য, আমি কি খুব খারাপ? আরে কে বললো তুই খারাপ? তুই অনেক ভালো রে বান্ধবী।
আর তোর মনটা তোর চেয়ে আরো ভালো ও কমল। হয়তো যখন তুই রেগে যাস তখন ব্যাপারটা আলাদা, যাই হোক। কিন্তু তুই আজ এই প্রশ্ন কেন করলি? এমনি করলাম, কেন জানি না হঠাৎ জানতে ইচ্ছে করলো। আচ্ছা কাব্য, সত্যি করে একটা কথা বলবি, তুই কি স্বর্ণাকে আগে থেকেই চিনিস? হঠাৎ মীরার এমন কথার কি উত্তর দিব তা আমার জানা নেই। এরপরও অনেক কষ্টে বললাম, না, ওনাকে আমি চিনি না। আর ওনার নাম যে স্বর্ণা তা তো এখনই তোর কাছ থেকে শুনলাম। তুই সত্যি বলছিস তো কাব্য? আচ্ছা তোকে একটা কথা বলবো, কিছু মনে করবি না তো? বল, কি বলবি? আসলে কাব্য, কথাটা যে তোকে কিভাবে বলি। আরে বোন, কি বলবি বলে ফেল, এত সংকোচ করছিস কেন? যদি না বলতে চাস তাহলে বলিস না। আমি মীরাকে বোন বলে ডাকায় ও রেগে গিয়ে বলল, ওই, আমি তোর কোন জন্মের আপু লাগে রে? আজকে তোরে আমি খাইছি। বলেই আশেপাশে কি যেন খুঁজতেছে। মীরার রাগ দেখে আমার সুবিধার মনে হচ্ছে না, তবে ওর রাগী মুখটা দেখতে খুব ভালো লাগছিল। তাই ভাবলাম ওকে আর একটু রাগিয়ে দেই। তাই ওকে বললাম, ঠিক আছে, আজ থেকে তোকে আর বোন বলে ডাকবো না, বউ বলে ডাকবো। বলে ওখান থেকে পার হয়ে যাই। জানি না পাগলিটা আমাকে ধরতে পারলে কি করতো। যদি ধরতে পারে তাহলে আমি আর আপনাদের মাঝে থাকুম না। আর এদিকে মীরা যখন খারাপ করে ভাবছে, ধ্যাত, কেন যে এত সংকোচ করলাম, তখন যদি ওকে বলে দিতাম তাহলে। হঠাৎ করেই ও আপন মনে হাসতে লাগলো মীরা, আর মনে মনে বলল, আচ্ছা ও কি আমাকে ভালোবাসে? হয়তো বাসে না, না হলে কেন বললো ও এখন থেকে আমাকে বউ বলে ডাকবে? কিন্তু ওর মুখে বউ ডাকটা আবার শুনতে ইচ্ছে করছে, তবে একটু লজ্জাও লাগছে। আচ্ছা দেখি পাগলটা কোথায় গেল। তারপর মীরা কলেজের ভিতরে এসে কাব্যকে মনে মনে খুঁজতে থাকে। তারপর মীরা আর আমাকে খুঁজে পায় না দেখে নিজে নিজের মাথায় হালকা করে চট দিয়ে বলে, কেন যে ওকে ভয় দেখাতে গেলাম? বেচারা এমন ভয় পেয়েছে যে কলেজ থেকে পালিয়েছে। তবে পালিয়ে যাবে কোথায় চাঁদ? তুমি যেখানেই যাবে তোমার ছায়া হয়ে আমিও সেখানেই যাব। তোমার আর আমার মধ্যে কাউকে আসতে দিব না, সে যেই হোক না কেন। এইভাবে আরো কিছুদিন চলে গেল। আর ওই কয়েকদিনের মধ্যে একটা দিনও বাদ যায়নি যে স্বর্ণা আমার কাছে ক্ষমা চাইতে আসেনি। কিন্তু এখন আমার কাছে কিছুদিন থেকে লক্ষ্য করছি মীরাও আমাকে কিছু একটা বলার চেষ্টা করছে। ও যখনই কিছু বলতে যাবে তখনই কিছু না কিছু একটা হয়ে যায়, কিছু একটা ঘটনা তো ঘটবেই। যাই হোক, এইভাবে যতই দিন যাচ্ছে ততই স্বর্ণা তার অধিকার আমার উপর খাটাতে চাইছে। ওকে যতই অপমান করি না কেন স্বর্ণা সব সহ্য করছে। আর এখন আমার মনেও স্বর্ণার প্রতি পুরনো ভালোবাসা জেগে উঠেছে। এদিকে আবার হঠাৎ আমার অফিসে এক উটকো ঝামেলা শুরু হয়েছে। প্রথম ম্যাম আমার সাথে খুব ভালো ব্যবহার করলেও কিন্তু কিছুদিন হলো ম্যাম আমার সাথে খুব খারাপ ব্যবহার করছে। তবে তা কাজের জন্য নয়, বরং অফিস কলিগদের সাথে কথা বলার জন্য। বিশেষ করে মেয়েদের সাথে আমাকে কথা বলতে দেখলে রাগারাগি করে। এই তো আজ বলবে এর সাথে কথা বলতে পারবেন না, কাল বলবে ওর সাথে কথা বলবেন না। আমার সাথে কি হচ্ছে এসব কিছুই বুঝতে পারছি না। মনে হচ্ছে আমি পাগল হয়ে যাব। কি করব না এরকম হাজারো চিন্তা মাথায় ঘুরছে আমার। তারপর অনেক ভেবে একটা সিদ্ধান্ত নিলাম। সেই সিদ্ধান্তটা হলো স্বর্ণার কারণে যেহেতু আমার জীবনের সব রং হারিয়ে গেছে, তাই আর না, স্বর্ণাকে আমার জীবন থেকে সরাতে হবে। আর এদিকে যতদিন না আমি আমার লেখাপড়া শেষ করছি ততদিন যত কষ্টই হোক এখানে চাকরি করব। আজ থেকে কোনো মেয়েদের সাথে কথা না বলেই ম্যাম আর আমাকে কিছু বলবে না। কিন্তু স্বর্ণা, ও যেভাবে আমার পিছনে আঠার মতো লেগে আছে, ওকে কিভাবে আমার পিছন থেকে সরাবো? এমনিতেও স্বর্ণাকে আমি আমার পিছন থেকে যতই দূরে রাখতে চাচ্ছি ততই সে আমার কাছে আসছে। তাই এখন আমাকে এমন কিছু করতে হবে যাতে স্বর্ণা নিজে থেকে আমার জীবন থেকে হারিয়ে যায়। কিন্তু কি করা যায়? আচ্ছা, ও যদি এবার আমাকে সত্যি ভালোবেসে থাকে তাহলে নিশ্চয়ই ও আমার সাথে কোনো মেয়েকে দেখতে পারবে না। আর ও তো মীরাকেও আমার পাশে দেখতে পারে না। হ্যাঁ, মীরাকে দিয়ে যদি কিছু দিনের জন্য মিথ্যা প্রেমের অভিনয় করানো যায় তাহলে হয়তো স্বর্ণা নিজ থেকেই আমার জীবন থেকে চলে যাবে। কিন্তু মীরা কি রাজি হবে? কি করা যায়? ঠিক তখনই মনে পড়ে আমার সাথে বন্ধুত্ব করার আগে মীরা আমার সাথে প্রেমের বাজি ধরেছিল। আচ্ছা, যদি রিয়া আর নীলাদের বলে মীরাকে আমার সাথে প্রেমের অভিনয় করতে বলি? ধুর, কি ভাবছে এসব? রিয়া নীলাদের বললে ওরা তো মীরাকে সব সত্যি বলে দিবে, আর তাছাড়া বাজিতে তো ওরাই ঠকবে। তাই আমাকে এমন কিছু করতে হবে যাতে সাপও মরবে আর লাঠিও ঠিক থাকবে। ঠিক তখনই আমার মোবাইলে একটা কল আসে। মোবাইলের দিকে তাকিয়ে দেখি মীরা কল দিয়েছে, তাই কলটা রিসিভ করি। হ্যালো মীরা, বল। কিরে, কি করছিস এখন? কি আর করবো, শুয়ে শুয়ে স্বপ্নের ভিতর ভবিষ্যতে বউয়ের সাথে রোম্যান্স করি। তাই নাকি? তা মেয়েটা কে রে? এত হাসিস না, জানিস মেয়েটা কে ছিল? জানি না বলেই তো জিজ্ঞেস করলাম। কোন মেয়ে তোর জীবনটা তেজপাতা করতে তোর স্বপ্নে আসলো? খুব কষ্ট হচ্ছে মেয়েটার জন্য। আচ্ছা, যত পারে শেষে নে, যখন মেয়েটার নাম শুনবি তখন তো সব কটা দাঁত পড়ে যাবে। আচ্ছা তাই নাকি? তাহলে তো মেয়েটার নাম শুনতে ইচ্ছে করছে প্রচুর। মেয়েটার নাম হলো ওই মেয়েটার নাম হলো বলছিস না কেন? তাড়াতাড়ি বল, মেয়েটা কে? এত তারা কেন রে বান্ধবী? আর আমার মতো লিজেন্ড ছেলের স্বপ্নে আসা মেয়েটা তো খুব স্পেশালিস্ট হবে, তাই না? আর তার নামটাও স্পেশাল।
তাই তার নামটা ফোনে বলে অপমানিত করতে চাই না। আচ্ছা বলবি না তো, ঠিক আছে বলিস না, আর আমি জানতেও চাই না। আচ্ছা শোন, আগামীকাল ঠিক সকাল 10টায় আমার সাথে পার্কে দেখা করবি। যদি 1 মিনিটও লেট করিস তাহলে তোর প্যান্ট খুলে তোকে রাস্তায় দাঁড় করিয়ে রাখবো। আরে আরে রাগ করছিস কেন? শোন তো। যা বাবা, কেটে দিল। মীরার সাথে কথা বলে মনটা এখন একটু ভালো হলো, কিন্তু পরক্ষণে আবার সব টেনশন মাথায় ভর করলো। তারপরেও সবকিছু ভুলে ঘুমিয়ে গেলাম। পরদিন সকালবেলা মীরার ফোনে আমার ঘুম ভেঙে যায়, আর আমি মোবাইলের দিকে তাকিয়ে দেখি 10টা 10 বাজে। হে আল্লাহ! আর এই 10 মিনিটের ভিতরে মীরা 30টা কল দিয়েছে, যা দেখে আমার মাথা গেছে। এখন ওর কাছে গেলেও বিপদ, না গেলে আরো বেশি বিপদ। যাই হোক, তাড়াহুড়ো করে কোন রকম ফ্রেশ হয়ে পার্কে যাই মীরার সাথে দেখা করতে। আমি দূর থেকে মীরাকে দেখেই বুঝতে পারছি ও আমার উপর কতটা রেগে আছে, আর শুধু বারবার আমাকে কল দিতেছে। কিন্তু আমি তো ভয়ে ওর কল রিসিভই করি নাই। ওর রাগ দেখে খুব ভয় হচ্ছে, না জানে আমাকে কাছে পেলে কি করবে। তবুও মনে মনে আয়াতুল কুরসি পড়ে বুকে ফু দিয়ে সামনে এগোতে থাকি। আমি মীরার কাছে যাচ্ছি। বন্ধুরা, যদি বেঁচে থাকি তাহলে আপনাদের সাথে আবারও দেখা হবে। এতেই ও আমার দিকে রাগীভাবে তাকিয়ে আছে, যেন আমাকে এক্ষুনি খেয়ে ফেলবে। ওর রাগ দেখে খুব ভয় লাগছে, মুখ থেকে যেন কোনো কথা বের হচ্ছে না আমার। তবুও সাহস করে বলেই ফেললাম, কিরে তুই কখন আসলি মীরা? আল্লাহ! মীরা কুত্তা বাদর, আমি কখন আসছি তা তোকে জানতে হবে না। আগে এটা বল, তোর মোবাইল কোথায়? আর এতগুলো কল দিলাম, ধরলি না কেন? কোন মায়ের সাথে টাঙ্কি মারলি এত সময় ধরে? আল্লাহ! মীরা রাগী ভাবে বলল, একসাথে এতগুলো কথা? না মানে না মানে না মানে কি না মানে শুরু করছিস? হ্যাঁ, গতকাল রাতে তোকে কি বলেছিলাম তোর মনে নাই? আজকে তোকে তো আমি খাইছি, কিন্তু আগে এটা বল কোথায় ছিলি এতক্ষণ? আমি নিশ্চয় তুই তোর স্বপ্নে দেখা মেয়েটার সাথে দেখা করতে গিয়েছিলি, তাই না? আমার ভয়ে ভয়ে বললাম, মীরা তুই এত রাগ করছিস কেন? আমি বলছি তো কি হয়েছে। আসলে হয়েছে কি, গতকাল রাতে অফিসের কিছু কাগজ দেখতে দেখতে অনেক রাত হয়ে গিয়েছিল, তাই ঘুম থেকে উঠতে দেরি হয়েছে। এই শয়তান, একদম মিথ্যা বলবি না। আমি খুব ভালো করেই জানি তুই অফিস থেকে কোনো কাগজ পাতাই আনিস নাই। এবার আমি অবাক হয়ে বললাম, মীরা তুই কি করে জানলি যে আমি অফিস থেকে কোনো কাগজ নিয়ে আসি না? আমি কি করে জানবো? আমি তো এমনিই বললাম, আর তুই একে তো দেরি করলি আর এসে আমার সাথে ঝগড়া শুরু করলি। কাব্য, চাপ বাবা, আমি আবার কখন তোর সাথে ঝগড়া করতে গেলাম? তুই তো আগে। আমি কি? হ্যাঁ আমি কি? আমি তোর সাথে কোন দুঃখে ঝগড়া করতে যাব? আমি তো তোকে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে আসলাম, আর তুই এখানে আসতে আমার সাথে ঝগড়া শুরু করলি। কি মেয়ে রে বাবা, নিজের দোষ ধরলো না, উল্টো আমার দোষারোপ করলো। দেখিস তোরা কোন দিন বিয়ে হবে না। মনে মনে বললাম, ওই কাব্যর বাচ্চা, কি ভাবছিস এত? আর যদি আমাকে মনে মনে গালি দিস তাহলে তোর ভবিষ্যতে খারাপ আছে। আরে আমার ঘাড়ে কয়টা মাথা আছে যে আমি তোকে গালি দিব? তা তুই আমাকে কি যেন বলেছিলি? তোর সাথে ঝগড়া করতে গিয়ে ভুলেই গিয়েছিলাম। যাই হোক, বল আমাকে দেখতে কেমন লাগছে? তারপর আমি মীরার পা থেকে মাথা পর্যন্ত তাকিয়ে যেন হঠাৎ কোন এক স্বপ্নের রাজ্যে হারিয়ে যাচ্ছি। মিরাজ একটা কালো সিল্কের শাড়ি পরে আসছে, হাতে ম্যাচিং করা কালো চুড়ি, কপালে ছোট একটা কালো টিপ, আর ঠোঁটের ছোট ওই তিল। যেন পরীর রাজ্য থেকে আমার সামনে কোনো এক পরী দাঁড়িয়ে আছে, আর সে রাজ্যের সমস্ত সৌন্দর্য যেন ওই পরীর কাছে তুচ্ছ। মীরাকে কালো এই শাড়িটাতে যা লাগছে না, আমি মীরাকে যতই দেখছি ততই যেন ওর প্রেমে পড়ে যাচ্ছি। তখন মীরা বলল, কি রে কাব্য, এভাবে আমার দিকে তাকিয়ে কি দেখছিস? আমাকে কেমন লাগছে বললি না তো? অপূর্ব, কি দেখবো? আর আমার পরীকে দেখছি, মন চাইছে সারা জীবন তোমার নেশায় যেন আমি মাতাল হয়ে যাই। আমি যেন এখনো কল্পনার ভিতর আছি, বুঝতেও পারি না কি বলে ফেলেছি মীরাকে। সত্যি বলছিস তুই? আরে এত খুশি হয়ে লাভ নাই, তুই আমার বন্ধু হস, তাই তোর মন রাখতে মিথ্যা বলেছি। সত্যি কথা বলতে তোকে না দেখতে একদম পেতনির মতো লাগছে, শাকচুন্নি একটা। বুঝতেই পারছেন, মজা করে বললাম। কি সত্যি আমাকে দেখতে খুব খারাপ লাগছে? আমি মীরার চোখের দিকে তাকিয়ে দেখে ওর চোখে পানি ছলছল করছে, মনে হচ্ছে এখনই কেটে দিবে। আরে পাগলি, মন খারাপ করছিস কেন? আমি তো তোর সাথে মজা করছিলাম। সত্যি কথা বলতে তোকে আজ অনেক কিউট আর অনেক সুন্দর লাগছে মীরা। তুই যদি আমার ফ্রেন্ডস না হয়ে গার্লফ্রেন্ড হতি তাহলে তোকে আমি এখনই জড়িয়ে ধরতে একটা দিতাম। তুই চাইলেই কিন্তু এটা সম্ভব কাব্য। মানে কি সম্ভব? আচ্ছা কাব্য, তুই কি কিছুই বুঝিস না? শোন, একটা মেয়ের হাতে গোনা 3 জন বান্ধবী ছাড়া একটা মাত্র ছেলে বন্ধু আছে, আর সে ছেলে বন্ধুটা ছোট ছোট বিষয়গুলোতে অধিকার খাটায়। তাকে সে সব সময় মেয়েদের থেকে দূরে সরিয়ে রাখে। তার ভালো খারাপ যাই হোক না কেন, সব পরিস্থিতিতে তার ছায়া হতে চায়। সে তোর কাছে কি চায় এটা কি তুই বুঝিস না? মীরা, তোর কথার মাথা মুন্ডু কিছুই বুঝতেছে না আমি। তুই সত্যিই কিছু বুঝিস না কাব্য? না। আচ্ছা, যা বলার পরিষ্কার করে বল।
ঠিক আছে, তাহলে শোন কাব্য, আমি তোকে ভালোবাসি, আর শুধু ভালোবাসি না, খুব খুব ভালোবাসি। আই লাভ ইউ কাব্য, আই লাভ ইউ ভেরি মাচ। মীরা চোখ বন্ধ করে কথাগুলো বলল। কি, মীরা আমাকে ভালোবাসে? এটা শুনে আমি কি বলবো কিছুই বুঝতেছি না। মীরা আমাকে ভালোবাসে এটা শুনে আমার মনের ভিতর কেমন যেন একটা শান্তির বাতাস বয়ে যাচ্ছে। কিন্তু হঠাৎ মনে হলো, ও যদি আমার সাথে নাটক করে। ধুর, আমি সব কি ভাবছি? ও যদি আমার সাথে নাটকও করে তো করুক, আর আমি তো নিজেই চাচ্ছিলাম যে মীরা যেন আমার সাথে মিথ্যা প্রেমের নাটক করুক। উপর আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তখন মীরা বলল, কি রে কাব্য, কিছু বলছিস না যে? প্লিজ তুই আমাকে না করিস না, তুই না করলে আমি ঠিক থাকতে পারবো না, তোকে না পেলে আমি মরে যাবো কাব্য। হঠাৎ মীরার মুখে মরার কথা শুনে আমার বুকটা কেমন যেন কেঁপে উঠল। জানি ও হয়তো মিথ্যা কথা বলছে, তবু ওর মুখে মরার কথা শুনে আমার যেন খুব কষ্ট হচ্ছে। চুপ কর মীরা, একদম চুপ। আমি কি বলেছি নাকি যে আমি তোকে ভালোবাসি না? আমিও তোকে ভালোবাসি মীরা, কিন্তু ভয়ে বলতে পারি নাই। যদি তুই আমার সাথে তোর বন্ধুত্ব নষ্ট করে দিস, আর হ্যাঁ, আরেকবার যদি তুই মরার কথা বলেছিস, তো তোর আগে তুই আমার মরা। আমি আর কিছুই বলতে পারলাম না। কিভাবে বলবো কি আমার ঠোঁট দুটো যে তার রসালো মিষ্টি ঠোঁট দিয়ে বন্ধ করে দিয়েছে? হ্যাঁ, সে আর কেউ নয়, মীরা। প্রায় 3 মিনিট পর ও আমাকে ছেড়ে দেয়। তখন দুজনেই হাঁপাচ্ছি, আর আমি জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে বললাম, মীরা, এইভাবে কেউ কিস করে? আর একটু হলে আর কিছু বলতে পারলাম না। কারণটা নিশ্চয়ই বলছেন। এবার তো প্রায় 5 মিনিট পর ছাড়া পেয়ে আমি আবারও হাঁপাতে হাঁপাতে মীরাকে কিছু বলতে যাব, তার আগে আমি মীরার পিছনে তাকিয়ে অবাক হয়ে যাই। কারণ আমি মীরার পিছনে তাকিয়ে দেখি যে স্বর্ণা দূর থেকে আমাদের দেখে কাঁদতেছে। হঠাৎ ওর কান্না আমার মন ছুরির মতো আঘাত করছে, কিন্তু মুহূর্তেই ওর দেওয়া কষ্ট মনে হতে আমার মুখে পৈশাচিক হাসি ফুটে ওঠে। স্বর্ণাকে দেখিয়ে আমি মীরাকে নিজের বুকে জড়িয়ে ধরে বলি, এইভাবে কেউ কিস করে পাগলি? কেউ না করলেও আমি করি, তোর কোনো সমস্যা? একটা কথা এখনো কি তুই আমাকে তুই করে বলেই ডাকবি? ডাকটা কেমন যেন বেমানান লাগছে। হ্যাঁ ঠিক আছে, আমার রাজকন। ও আচ্ছা, এই কথা, ঠিক আছে। আজ থেকে আমি তোকে তুমি করে ডাকবো, আর তুইও তুমি করে ডাকবি। হ্যাঁ ঠিক আছে, আমার রাজকন্যা রাইসা আম্মু। এই 1 মিনিট, এই রাজকন্যা রাইসাটা কে, আর ওর আম্মুটাই বা কে? আরে আরে পাগলে, রাগ করছিস কেন? রাজকন্যা রাইসা হলো আমাদের ভবিষ্যৎ মেয়ের নাম, আর তার আম্মু যে, সে তো আমার সামনেই আছে। যা কাব্য, তুমিও না জানো আমি কতটা ভয় পেয়েছিলাম। ভেবেছিলাম বিয়ের আগেই আমাকে সতীনের মুখ দেখতে হবে। বলি আমাকে জড়িয়ে ধরে মীরা, আর এইদিকে স্বর্ণা সব সহ্য করতে না পেরে ওখান থেকে কাঁদতে কাঁদতে চলে যায়। আর কাঁদুক, তাতে আমার কি? ওর জন্য আজও আমার প্রতি রাতে কাঁদতে হয়। ওর জন্য আজ আমি বাবা মা থাকা সত্ত্বেও অনাথের মতো চলতে হচ্ছে। যাই হোক, এরপর থেকে স্বর্ণাকে দেখিয়ে দেখিয়ে আমিও মীরার সাথে প্রেম করতে থাকি। এখন আর স্বর্ণা আমার কাছে এসে ক্ষমা চায় না, বরং দূর থেকে আমাদের দেখে কাঁদতে কাঁদতে চলে যায়। আর কিছুদিন থেকে দেখছি স্বর্ণার চোখের নিচে কালো দাগ পড়েছে, আর আগের থেকে অনেকটা শুকিয়ে গেছে। এভাবে আরো কিছুদিন চলে যায়। একদিন অফিসে বসে বসে ভাবছি, আমি এখন মীরার প্রতি এত দুর্বল হয়ে পড়ছি কেন? আর ইদানিং মীরার কোনো আচরণে মনে হচ্ছে না ও আমার সাথে অভিনয় করছে। কিছু একটা করতে হবে, কিন্তু কি করি? ঠিক সেই সময় আমার ভাবনার অবসান ঘটিয়ে পিয়ন চাচা এসে বলল, আমাকে নাকি ম্যাডাম রেখেছে। তাই সব চিন্তা ভাবনা বাদ দিয়ে ম্যাডামের রুমে গেলাম। ম্যামের রুমের দরজা নক করে বললাম, মে আই কাম ইন ম্যাম? ইয়েস, কাম ইন। তা মিস্টার কাব্য, কেমন যাচ্ছে দিনকাল? এই তো ম্যাম, আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে। তা আপনি আমাকে কি জন্য ডেকেছিলেন? দিনকাল তো ভালো যাওয়ারই কথা, আজকাল যা করে বেড়াচ্ছেন। আমি অবাক হয়ে বললাম, ঠিক বুঝলাম না ম্যাম। এখন তো বুঝবেন না কাব্য সাহেব, কিছুদিন আগে দেখলাম একটা মেয়েকে পার্কের ভেতরে জড়িয়ে ধরে আছেন। মেয়েটা নিশ্চয়ই আপনার গার্লফ্রেন্ড। আমি অবাক হয়ে বললাম, আপনি কিভাবে জানলেন ম্যাম? কিছুদিন আগে মানে ওই দিন আমিও ওই পার্কে আমার এক বান্ধবীর সাথে দেখা করতে গিয়েছিলাম, তখনই দেখলাম। যাই বলুন কাব্য সাহেব, আপনার গার্লফ্রেন্ড কিন্তু দেখতে অনেক সুন্দর। ম্যাম, আপনি যেমন ভাবছেন তেমনটা ঠিক নয়। ও আমার গার্লফ্রেন্ড ঠিক আছে, কিন্তু আবার আমার গার্লফ্রেন্ড নয়। ম্যাম অবাক হয়ে বলল, ঠিক বুঝলাম না কাব্য সাহেব। আসলে হয়েছে কি ম্যাম? তারপর ম্যামকে সবকিছু খুলে বলি, এবং ওর জন্য আজ আমি ছন্নছাড়া পরিবার হারা হয়েছি, এগুলো সব, এবং ওখান থেকে কি আর ভাবে এ পর্যন্ত উঠে আসার গল্প বললাম। আমার কথা শোনার পর যদি ম্যামের 2 চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। এ কি ম্যাম, আপনি কাঁদছেন কেন? না না, তেমন কিছুই না কাব্য সাহেব। আচ্ছা কাব্য সাহেব, আপনি এখন যা করছেন তা কি ঠিক? যদি মীরা নামের মেয়েটা আপনাকে সত্যি সত্যি মন থেকে ভালোবাসে, আর সে যদি কখনো জানতে পারে আপনি ওর সাথে ভালোবাসার নাটক করেছেন, সত্যিকার অর্থে তাকে কখনো আপনি ভালোবাসেন না, একবারও কি ভেবে দেখেছেন মেয়েটা কতটা কষ্ট পাবে, কতটা আঘাত পাবে? আর সে যদি এই আঘাতটা সহ্য করতে না পেরে ভুল কিছু একটা করে বসে? না না ম্যাম, এমনটা কিছুতেই হবে না। আমি এমনটা কিছুতেই হতে দিব না।
আজকে আমি মীরাকে আমার সাথে দেখা করতে বলবো, আর দেখা করার পর আমি নিজেকে ওর কাছে এতটাই খারাপ প্রমাণিত করব, এতটাই খারাপভাবে নিজেকে উপস্থাপন করব, যা মীরা কখনো কল্পনাতেও ভাবতে পারবে না। আর আমি জানি মীরা আর যাই করুক, একটা খারাপ মানুষের কারণে নিজের জীবনে ক্ষতি করবে না। যাই হোক ম্যাম, আপনি কি যেন বলতে চাইছিলেন? কিছুই না কাব্য সাহেব, আপনি এখন আসতে পারেন। আমি ম্যামের রুম থেকে বের হয়ে মীরাকে ফোন দিলাম। ফোন দেওয়ার কিছুক্ষণ পর মীরা ফোন দিল। হ্যালো মীরা। হ্যাঁ বাবা, বলো কাব্য। মীরা, তোমার কি হয়েছে আর তুমি কাঁদছো কেন? না না কাব্য, কিছুই হয়নি। আমার আবার কি হবে? এই একটু মুড়ি ভাজা মেখে খাচ্ছিলাম, তাতে মরিচ একটু বেশি খেয়েছি তো, এই জন্য কণ্ঠস্বর এমন শোনাচ্ছে। ওহ, তাই বলো। আমি তো ভাবলাম তোমার হয়তো কিছু হয়েছে। আচ্ছা আমার কথা বাদ দাও, কি জন্য ফোন দিলা সেটা বলো। আজ আমার সাথে একটু দেখা করতে পারবে? বলো, কোথায় আসবো আর কখন? পার্কে 4:30 আসবে, তোমার সাথে খুব জরুরি কথা আছে। আচ্ছা ঠিক আছে, আমি আসবো, বাই। আচ্ছা বাই। তারপর মীরা ফোন রেখে দিলে আমি ভাবতে লাগলাম হঠাৎ মীরার কণ্ঠস্বর এমন শোনাচ্ছে কেন। তোর মীরা তো বললো কি না কি দেখেছে। তারপর অফিসের কাজ শেষ করে 4টার সময় পার্কে ওর সাথে দেখা করতে যাই। পার্কে গিয়ে দেখি মীরা আমার অনেক আগেই পার্কে চলে এসেছে। তারপর আমি ওর কাছে গিয়ে মীরার পাশে বসলাম আর বললাম, কখন এসেছো মীরা? এই তো একটু আগে। কি যেন বলতে চাইছিলে আমাকে? আমি মীরার চোখের দিকে তাকিয়ে দেখি ওর চোখ দুটো আগুনের মতো লাল হয়ে আছে। তাই ওকে বললাম, কি ব্যাপার মীরা, তোমার চোখ দুটো এত লাল আর ফুলে আছে কেন? তোমার কি কিছু হয়েছে? না না, আমার এখনো কিচ্ছু হয় নাই, তবে হয়তো কিছু একটা হতে বাকি আছে এখনো। মীরা, আমি কি ঠিক তোমার কথার মানে বুঝলাম না। তোমাকে বুঝতে হবে না কাব্য, কি বলতে আমাকে এখানে ডেকেছো তা বলো। আর তাড়াতাড়ি বললে একটু ভালো হয়, বাড়িতে কাউকে কিছু না বলে আসছি। বাড়ির সবাই আমার জন্য চিন্তা করবে আবার। বলছি, দেখো মীরা, আমি তোমাকে এখন যেভাবে নিবে জানি না, হয়তো তুমি আমাকে ভুল বুঝবে, কিন্তু বিশ্বাস করো মীরা, আমার যে আর কিছু করার নেই। কাব্য, আমি তোমার কথা কিছুই বুঝতেছি না। মীরা, তুমি আমাকে ক্ষমা করে দিও, তোমার সাথে আমার রিলেশন রাখা সম্ভব নয়। আর আজকের পর থেকে আমার সাথে কোনো রকম যোগাযোগ করার চেষ্টাও তুমি করবে না। হঠাৎ কাব্যের মুখে এমন একটা কথা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না মীরা। আর যখন শুনলো তখন মনে হলো মীরার মাথায় আকাশ ভেঙে পড়লো। মীরা সম্পূর্ণ স্তব্ধ হয়েছিল কিছুক্ষণের জন্য, তারপর হঠাৎ কেঁদে কেঁদে বলল, এসব তুমি কি বলছো কাব্য? আমি কি কখনো কোনোদিন তোমার কাছে কিছু চেয়েছিলাম? চাই নাই তো। আর আমি যদি তোমার কাছে কোনো অন্যায় করে থাকি, তাহলে তুমি আমাকে মারো কাটো যা ইচ্ছা হয় করো, কিন্তু এসব কিছু বলছো কেন কাব্য? হ্যাঁ, আমি ঠিকই বলছি মীরা। না না কাব্য, আমি বিশ্বাস করি না। তুমি আমার সাথে মজা করছো না তো? আমি মজা করছি না, যা বলার সত্যি বলছি। না কাব্য, প্লিজ এমন করো না। তোমার কি হয়েছে বলবে প্লিজ। আর যদি আমি কোনো ভুল করে থাকি, তাহলে তুমি আমাকে শাস্তি দাও, আমি কিছুই বলবো না। তবুও প্লিজ তোমাকে ভুলে যেতে বলো না। না মীরা, তুমি কোনো অপরাধ করো নাই। আসলে হয়েছে কি মীরা, কলেজে আমাদের ফ্রেন্ডসরা সবাই ওদের গার্লফ্রেন্ডসদের সাথে রুমমেট করেছে, কিন্তু আমাকে দেখো, আমি তোমাকে শুধু কিস ছাড়া আর কিছুই করতে পারি নাই। আর আমি তোমাকে এটা করতে জোরও করতে পারবো না, কারণ আমি জানি তুমি এতে রাজি হবে না। তাই মীরা, দুঃখিত, আমার পক্ষে তোমার সাথে রিলেশন রাখা বিশ্বাস করেন ভাই, কথাগুলো বলার সময় মনে হচ্ছিল আমি যেন নিজের বুকে ছুরি দিয়ে আঘাত করছি। তারপর মীরা কাঁদতে কাঁদতে বলল, তাহলে এটাই কি তোমার কারণ কাব্য চার জন্য? হ্যাঁ, এটাই কারণ। আর যদি তুমি আমার সাথে রিলেশন রাখতে চাও, তাহলে আগামীকাল এই ঠিকানায় চলে আসিও, আমি তোমার জন্য অপেক্ষা করব। আর বাড়ির মালিক আগামীকাল বাড়িতে থাকবে না। এই বলে আমি এখান থেকে চলে আসি। আর এদিকে মীরা যেন পাথর হয়ে গেছে। মীরা ভাবতেও পারছে না কাব্য তাকে এমন কিছু একটা বলছে। ও অনেক কষ্টই ওখান থেকে বাড়িতে ফিরে আসে, আর বাড়িতে এসে কাঁদছে আর ভাবছে, এটা কি সেই কাব্য যাকে মীরা মন প্রাণ দিয়ে ভালোবাসে? এইদিকে আমি বাড়িতে এসে অনেকক্ষণ যাবৎ ঘুমানোর চেষ্টা করছি, কিন্তু চোখে ঘুম আসছে না। বারবার চোখের সামনে শুধু মীরার কান্না ভরা মুখটা ভেসে উঠছে। বুকের বাপাশে প্রচুর পরিমাণে ব্যথা হচ্ছে। কানে কে যেন ফিস করে বলছে, কাব্য, তুই আজ যা করলি তা একদম ঠিক করিস নাই। কাব্য, তুই কি ভুলে গেছিস ভালোবাসার মানুষকে ভুলে থাকতে কতটা কষ্ট হয়? না না, আমি যা করেছি ঠিক করেছি। আমি মীরার জন্য এমনটা করেছি। জানি ও আমাকে আজকের পর ভুল বুঝবে, আর আগামীকাল ও এখানে আসবে না। এরকম হাজারো চিন্তা নিয়ে আমি ঘুমিয়ে পড়ি। পরদিন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি পড়তে বসতে এবারে কলিং বেলের শব্দে কানে আসে। ভাবলাম হয়তো পেপারওয়ালা এসছে পেপার দিতে। এটা মনে করি দরজা খুলে আমি যাকে দেখলাম তাকে দেখে অবাক হয়ে গেলাম, কারণ দরজা খুলে দেখি অরিন ম্যাম, মানে আমার অফিসের ম্যাম দরজার বাইরে দাঁড়িয়ে আছেন। তখন ম্যাম বলল, কি ব্যাপার কাব্য সাহেব, আমার দিকে এভাবে তাকিয়ে আছেন কেন? ভেতরে আসতে বলবেন না, নাকি দরজা থেকে বিদায় করে দেবেন?
ছি ছি ম্যাম, কি বলছেন এসব? আসুন ভিতরে আসুন। তারপর ম্যামকে আমার রুমে নিয়ে এসে বললাম, কি খাবেন ম্যাম, চা না কফি? কিছুই খাবো না কাব্য। কেন ম্যাম, কিছু তো অন্তত খান। আজ প্রথমবার আপনি এই গরিবের ঘরে আপনার পা পড়লো। বুঝতে পারছি কাব্য সাহেব, আমাকে তাড়াতাড়ি তাড়াতে চাচ্ছেন, তাই খেতে বলছেন এত, তাই না? না না ম্যাম, আপনি কি ভুল বুঝতেছেন। আপনি প্রথম আসলেন আমার ঘরে, তাই আর কি। যাই হোক, আমি কি জানতে পারি আপনি হঠাৎ এই গরিবের ঘরে আপনার পা পড়ার কারণ? হ্যাঁ হ্যাঁ কাব্য সাহেব, অবশ্যই জানতেই পারেন। আসলে আপনার জন্য আমি একটা সারপ্রাইজ নিয়ে এসেছি, আপনাকে দেওয়ার জন্য। সারপ্রাইজ? তাও আবার আমার জন্য? সারপ্রাইজ। আর তাকে সারপ্রাইজ সেটা জানতে হলে আপনি আপনার চোখ বন্ধ করতে হবে। চোখ বন্ধ করুন। তারপর ম্যামের কথা মতো আমি আমার চোখ বন্ধ করি এবং বেশ কিছুক্ষণ পর ম্যাম বলল, কাব্য সাহেব, এবার আপনার চোখ খুলুন। আমি ম্যামের কথা মতো থেকে আমাকে তা দেখে যেন আমি আকাশ থেকে পড়লাম। কারণ আমি চোখ খুলতে দেখি মীরা আমার সামনে দাঁড়িয়ে আছে, তো আবার খুব আপত্তিকর অবস্থায় সম্পূর্ণ। আমি সাথে সাথে নিজেকে সামলে নিয়ে বললাম, মীরা তুমি? আর কি ব্যাপার, তুমি এইখানে কেন এসছো? আর আমার সামনে এইভাবে দাঁড়িয়ে আছো কেন? আর ম্যাম কোথায়? আমি চোখ বন্ধ করে বললাম, কেন এসেছি তুমি জানো না কাব্য? আমি তো তোমার ইচ্ছা পূরণ করতে এসেছি। আর তুমি তো আমাকে ঠিক এভাবেই কাছে পেতে চেয়েছিলে, তাই না? তাহলে এখন কেন এভাবে চোখ বন্ধ করে আছো কেন? মীরা প্লিজ, আমি তোমাকে কিভাবে পেতে চেয়েছি তা তোমার থেকে আমাকে শিখতে হবে না। প্লিজ তুমি এখন কাপড় পরে নাও, এখন থেকে চলে যাও। কি চলে যাব? চলে যাওয়ার জন্য তো আমি আসিনি কাব্য। আমি তোমাকে আজ আপন করে পাবো বলে এসেছি, আর শুধু আজকের জন্য নয়, সারা জীবনের জন্য। আর যদি আজকের পর আমি তোমাকে আপন করে না পাই, তাহলে এখান থেকে আমি না, আমার লাশ যাবে। এই বলে মীরা আমাকে জড়িয়ে ধরে কিস করতে শুরু করলো। আমি অনেক চেষ্টা করেও ওকে নিজের কাছ থেকে সারাতে পারছি না। এক পর্যায়ে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। আস্তে আস্তে আমিও মীরার ডাকে সাড়া দিয়ে ওর মাঝে হারিয়ে যেতে থাকি এবং সবশেষে আমি বিছানায় শুয়ে আছি আর মীরাও সম্পূর্ণ আপত্তিকর অবস্থায় আমার বুকের উপর শুয়ে আছে। আমি শুয়ে শুয়ে ভাবতে লাগলাম, না না, এইটা আমি কি করলাম? একটা মেয়ের সবচাইতে দামি জিনিসটা আজ আমি তার কাছ থেকে নিয়ে নিলাম। এখন যদি আমি ওকে না মেনে নিই তাহলে তো আমি মীরার কাছে নয়, বরং নিজের কাছে সারা জীবন অপরাধী হয়ে থাকবো। আর আমার পাপের ফল যদি কোনোদিন আমার পরিবারের উপর দিয়ে যায়, তাহলে তো আমি বেঁচে থেকে মরে যাব। আর নিজের এই অপরাধ বোধ থেকে বাঁচার একমাত্র উপায় হলো মীরাকে মেনে নেওয়া। কিন্তু মীরার বাবা কি আমাদের এই সম্পর্ক মেনে নেবে? তাই আমি মীরাকে বললাম, আচ্ছা মীরা, তোমার বাবা কি আমাদের এই সম্পর্ক মেনে নেবে? চোখের মনি, আমার সুখের জন্য বাবা সব করতে পারে। হ্যাঁ মীরা, হয়তো তোমার সুখের জন্য তিনি তার জীবনটাও দিতে পারে, কিন্তু একটা কথা ভেবেছো, তিনি কি আদৌ আমাকে তোমার জন্য পছন্দ করবে? কোথায় তুমি আর কোথায় আমি মীরা? কাব্য, এসব কিছু নিয়ে না। তোমার আর আমার সম্পর্কের কথা বাবা জানে, আর তিনি আমাদের এই সম্পর্কে মেনেও নিয়েছে। মীরা আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল, কি সত্যি? কিন্তু মীরা, আমার একটা জায়গায় খটকা লাগছে যে তোমার বাবা আমাকে না দেখে কেন কিছু না শুনে কিভাবে মেনে নিল। আর একটা কথা বুঝতেছি না, তুমি আসার আগে আমার অফিসের ম্যাম এসেছিল, তিনি বা হঠাৎ করে কোথায় উধাও হয়ে গেলেন? আরে বুদ্ধ হাতারাম, এখনো বুঝলে না? আমি তোমার অফিসের বস ছিলাম, আর আব্বুর কথা তোমাকে শুনতে হবে না। এখন চলো দুজনে একসাথে গোসল করব। না না, আমি পারবো না, তুমি আগে গোসল করে আসো, তারপর আমি। কেন? একসাথে করলে সমস্যা কি? আমার লজ্জা করে। কি লজ্জা করে? এতক্ষণ তো লজ্জা করলো না, আর গোসল করতে লজ্জা করছে কেন? আসলে হয়েছে কি মীরা, শুনেছি মেয়েদের নাকি গোসল করার পর তার ভেজা শরীর দেখতে খুব সুন্দর লাগে। আর তুমি তো এমনিতেই এত সুন্দর, আমার আবারও তোমাকে আদর করতে মন চাই। যা বাজে ছেলে। এই বলে মীরা ফ্রেশ হতে চলে গেল। ওর ফ্রেশ হওয়া শেষ হলে আমিও ফ্রেশ হয়ে নিলাম। তারপর আমি ওকে বাড়িতে পৌঁছে দিই। আমাদের জীবনের এই ঘটনার পর থেকে আমি মীরাকে মন থেকেই ভালোবাসার চেষ্টা করি, যদিও মনের এক কোণে স্বর্ণার নামটা এখনো ভাষা বেঁধে আছে। যাই হোক, আমাদের ভালোবাসা আর খুনসুটিতে আরো কিছুদিন চলে যায়। আর এই কয়দিন আমি স্বর্ণাকে একটি বারের জন্যও দেখি নাই, হয়তো আমাকে ভুল বুঝে চলে গেছে। তারপর একদিন আমি মীরা আর নীলা কলেজে বসে আড্ডা দিয়েছিলাম। হঠাৎ করে ঠিক তখনই কোথা থেকে যেন স্বর্ণা আমাদের সামনে এসে দাঁড়ালো। আমি স্বর্ণাকে দেখে বিরক্ত হয়ে বললাম, এ কি, আপনি আবার আমাদের বিরক্ত করতে আসছেন? কাব্য, তোমার সাথে আমার কিছু কথা, ব্যক্তিগত কথা ছিল, যদি একটু। আমি কোথাও যেতে পারবো না, আপনার যা বলার এখানে বলুন। কাব্য, তুমি যদি একটু আমার সাথে দূরে কোথাও যেতে তাহলে। তখন মীরা পাশ থেকে বলল, ওই তোকে কাব্য বললো শুনতে পাস নাই? তো যা বলার আমাদের সামনে বল।
তারপর স্বর্ণা একবার আমার দিকে আর একবার মীরার দিকে তাকিয়ে যা বলল তা শুনে আমি আর মীরা যেন আকাশ থেকে পড়লাম। আর আমার তো পায়ের নিচ থেকে মাটি সরে গেছে মনে হলো, কারণ স্বর্ণা আমাকে উদ্দেশ্য করে বলল, কাব্য, আমি তোমার সন্তানের মা হতে চলেছি। আচ্ছা, কি পায় এই মেয়ে সবসময় আমাকে আমার ভালোবাসার মানুষদের কাছ থেকে আলাদা করে? ও কি চায় না আমি একটু সুখে থাকি? আমাদের কষ্ট দেখে কি ও খুব আনন্দ পায়? না, অনেক হয়েছে, জীবনে অনেক অন্যায় অত্যাচার মুখ বুজে সহ্য করেছি, আজ আর না। আমি যদি আজ সহ্য করি তাহলে আজ আমাকে মীরা নামকটা হারাতে হবে, আর আমার জীবনটা আবারও শূন্য মরুভূমি হয়ে যাবে, আর তা আমি মানতে পারবো না। তাই রেগে গিয়ে স্বর্ণাকে বললাম, হ্যালো, আপনি সব কি আবল তাবল কথা বলছেন? আমার কথা তো আপনার কোনো সম্পর্ক নেই, তাহলে আপনি আমার দিকে কোনো মিথ্যা অভিযোগের আঙুল তুলছেন? এদিকে মীরা কিছুই বলছে না, শুধু আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তখন স্বর্ণা বলল, বিশ্বাস করো কাব্য, আমি কোনো মিথ্যা কথা বলছি না। সত্যি আমার পেটে তোমার সন্তানের অস্তিত্ব বেড়ে উঠছে। দয়া করে তুমি আমাকে মেনে নাও কাব্য, প্লিজ। তুমি যদি আমাকে মেনে না নাও তাহলে মরা ছাড়া আমার আর কোনো পথ থাকবে না। না, আমি বিশ্বাস করি না। আপনি যা বলছেন সব মিথ্যে বলছেন। আমার আর আপনার মধ্যে এমন কোনো সম্পর্ক হয় নাই যাতে আপনি আমার সন্তানের মা হতে পারেন। আর আপনি এর আগেও আমার জীবনটা নষ্ট করতে চেয়েছিলেন, আর আজ যখন আমি একটু সুখী আছি তখন আমার সুখ তো সহ্য হচ্ছে না, তাই তো? কাব্য, বিশ্বাস করো, আমি যা বলছি সত্যি বলছি। আমার পেটে তোমার কি উল্টাপাল্টা কথা বলছেন? হ্যাঁ, আর গুণ, তোর কাছে কোনো প্রমাণ আছে যে তোর পেটে আমার সন্তান হচ্ছে? স্বর্ণা একদম নিশ্চুপ। জানি না কার না কার সাথে নষ্টামি করে এসেছিস আর বলছিস এটা আমার সন্তান। আর হ্যাঁ, একটা কথা কান খুলে শুনে রাখ, আমি যদি আমার জীবনে খারাপ কিছু করে থাকি সেটা একমাত্র আমার এই কলেজার সাথে মীরাকে দেখিয়ে বললাম ওর সাথে করেছি। এই জন্য যদি আমার সন্তানের মা কেউ হয় সে একমাত্র মীরাই হবে, আর কেউ না। স্বর্ণা এবার আমার দিকে করুণভাবে তাকিয়ে বলল, হ্যাঁ আমি জানি। এখন আমি তোমাকে কোনো প্রমাণ দিতে পারবো না কাব্য, তবে হ্যাঁ, যেদিন ও পৃথিবীতে আসবে সেদিন তুমি চাইলে ডিএনএ টেস্ট করে দেখতে পারো। এরপর কিছুক্ষণের জন্য সবাই স্তব্ধ। কিছুক্ষণ পর স্বর্ণা আবার বলতে লাগলো, আচ্ছা কাব্য, তোমার কি মনে আছে প্রায় 2-3 মাস আগে তুমি বৃষ্টিতে ভিজে অফিস থেকে আসার কারণে তোমার খুব জ্বর এসেছিল? অবশ্য জ্বরটা আগে থেকেই একটু ছিল। যাই হোক, সেদিন রাতের কথা কি তোমার মনে আছে? কি হয়েছিল সেই রাতে? মনে থাকবো না কেন? রাতে আমি প্যারাসিটামল খেয়ে শুয়েছিলাম, আর পরদিন ঘুম থেকে উঠে দেখি আমার জ্বর ভালো হয়ে গেছে। কিন্তু এর সাথে তোর কি সম্পর্ক? হ্যাঁ, সম্পর্ক আছে কাব্য, কারণ সে রাতে তোমার জ্বর সামান্য একটা প্যারাসিটামল খেয়ে ঠিক হয়নি, হয়েছিল আমার কারণে। আচ্ছা, তুমি কি জানো সে রাতে আসলে কি হয়েছিল? আরে হ্যাঁ, তুমি জানবে কিভাবে? সে রাতে তো তোমার জ্বর এতটাই বেশি ছিল যে তুমি বুঝতেই পারো নাই তোমার ঘরে কে এসেছিল। এবং তুমি জানতে চাও কি হয়েছিল সেই রাতে? তাহলে শোনো, সে রাতে যখন আমি তোমার ঘরে এসেছিলাম তখন দেখি তুমি জ্বরে কাঁদছো। হয়তো ভাবছো আমি কিভাবে তোমার রুমে এলাম, সেটা না হয় নাই বা জানলে। জানো, তোমার জ্বর দেখে আমি সারা রাত তোমার সেবা করে গেছি যাতে তুমি সুস্থ হও, কিন্তু তোমার জ্বর কমছিল না, বরং বাড়ছিল, আর তুমি ঠান্ডায় কাঁদছিলে। তাই আমি যখন তোমার শরীরে কম্বল দিতে যাব তখন তুমি আমাকে তোমার কাছে টেনে নাও। আর স্বর্ণার কথা শুনে আমি যেন পাথর হয়ে গেলাম। কি বলবো আমি কিছুই বুঝতেছি না। তার মানে সেদিন সকালে আমি হঠাৎ কে যেন আমার চট দিল। আমি তাকিয়ে দেখি আমাকে চট দিয়েছে সে আর কেউ নয়, মীরা। আমি মীরাকে কিছু বলতে যাব তার আগেই মীরা কাঁদতে কাঁদতে এক বিছানায় নিয়ে থাকছে। ওদের কথা শুনে বুকের ভিতর যেন সূচের মতো ফুটছে, তাই মাথা নিচু করে কলেজ থেকে বের হয়ে আসি। আর এদিকে মীরা কাঁদতে কাঁদতে বাড়িতে আসে আর বলে, আমি ভাবতেও পারছি না কাব্য আমার সাথে এত বড় চিট করতে পারে। ওর যখন মেয়েদের প্রতি দেহের এতই লোভ ছিল তখন আমাকে বললেই পারতো, আমি আমার দেহকে ওকে আরো আগে দিয়ে দিতাম। কিন্তু ও ওই মেয়েটার সাথে, ছি, এই কথা ভাবতেই দম বন্ধ হয়ে আসছে। বুকের ভেতরে খুব কষ্ট হচ্ছে, এতটা কষ্ট আগে কখনো হয় নাই। না, এত কষ্ট আমি মরে যাব। হ্যাঁ, এটাই ঠিক হবে। এইটা ভেবে মীরা যখন গলায় দড়ি দিতে যাবে ঠিক তখনই কে যেন মীরাকে ঠাস করে চড় দেয়। মীরা মাথা নিচে করে তাকিয়ে দেখে যে নীলার সামনে দাঁড়িয়ে আছে। তখন নীলা বলল, এটা তুই কি করতে যাচ্ছিলি? তুই কি পাগল হয়ে গেছিস মীরা? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। তুই আমাকে কেন বাঁচাতে আসলি? আমাকে মরতে দে প্লিজ, আমাকে মরতে দে নীলা। আচ্ছা, তুই মরে গেলে কি সব ঠিক হয়ে যাবে? আমি কিচ্ছু জানি না। হ্যাঁ, জানি কিছুই ঠিক হবে না, কিন্তু মরে গেলে তো আর এটা শুনতে হবে না আমার ভালোবাসার মানুষের সন্তান অন্য কোনো মেয়ের পেটে।
এটা তো অন্তত দেখতে হবে না ওর বুকে মাথা রেখে অন্য কেউ শুয়ে আছে। যদি এসব শুনতে বা দেখতে না চাস তাহলে এমন কিছু কর যাতে তুই তোর ভালোবাসার মানুষকে কাছে পাস। না রে, এমন কোনো উপায় আমার জানা নেই যাতে করে আমার ভালোবাসার মানুষকে আমি কাছে পাবো। কি করব নীলা, তুই বল আমায়। তুই তো নিজের শুনলি সন্না কি বলছে, ওর গর্ভের সন্তানের বৈধতা দিতে ও ডিএনএ টেস্টও করতেও ভয় পায় না। আমি যদি আইনের সহায়তাও নিতে চাই তখন কাব্যকে অপরাধীর কাঠগড়ায় দাঁড়াতে হবে। সবাই ওর নামে জানোই তাই বলবে, আর আমি তা শুনে বেঁচে থাকতে পারবো না। তুই জানিস নীলা, যারা প্রেমে ব্যর্থ হয়ে আত্মহত্যা করতো তাদের দেখলে আমরা হাসি পেত, ভাবতাম কি একটা তুচ্ছ কারণে তারা আত্মহত্যা করে, কিন্তু আজ বুঝতে পারছি তারা কেন এই পথ বেছে নেয়। মীরা দেখ, আমি তাদের কথা জানি না, তারা হয়তো তাদের ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার জন্য কোনো পথ খুঁজে পায় নাই, তাই এ পথ বেছে নিয়েছে। কিন্তু তুই চাইলেই আমি তোকে পথ দেখাতে পারি, যাতে করে তুই তোর ভালোবাসার মানুষকে চিরজীবনের জন্য আপন করে নিতে পারিস। কি তুই সত্যি বলছিস তো? তুই আমাকে আমার কাব্যকে এনে দিতে পারবি? হ্যাঁ পারবো, কিন্তু সেজন্য তোকে একটা কাজ করতে হবে। কি কাজ বল? আমি কাব্যকে কাছে পাওয়ার জন্য সব করতে পারবো, তুই বল আমাকে কি করতে হবে। তাহলে শোন, কি করতে পারবি তো? হ্যাঁ করতে পারবো, কিন্তু কোনো কিন্তু নয়। যদি তুই তোর কাব্যকে কাছে পেতে চাস তাহলে তোকে এটা করতেই হবে, তা না হলে কোনো দিনও তুই তোর কাব্যকে পাবি না। একবার ভেবে দেখ মীরা, কোনো মেয়েই তার ভালোবাসার মানুষকে অন্যজনের সাথে শেয়ার করতে চায় না, এমনকি সে যদি তার আপন বোন হয়েও থাকে। এখন তুই বল, তুই কি চাস কাব্যকে? না, কোনোভাবেই আমি তা হতে দিব না। কাব্য আমার, শুধুই আমার ছাড়া কাব্য আর কারো হতে পারে না। এই তো বুদ্ধিমতী মেয়ে, চল কাজে লেগে পড়ি। চল। আর এদিকে আমি বাড়িতে এসে ভাবতে লাগলাম কি হচ্ছে এসব আমার সাথে। প্রথমে একজনকে ভালোবাসলাম, সে আমার সাথে অভিনয় করলো, এখন আবারও একজনকে ভালোবাসলাম, আজ নিজের একটা ভুলের জন্য তাকেও হারাতে হচ্ছে। এই উপরওয়ালা, তুমি কি আমাকে খেলার পুতুল পেয়েছেন? তখন যেভাবে খুশি তখন সেভাবে আমার জীবনটা নিয়ে খেলছেন। এরই মধ্যে হঠাৎ নীলার ফোনে আমার ভাবনার ছেদ ঘটলো। আমি ফোনটা রিসিভ করে বললাম, হ্যালো নীলা, বলো। হ্যালো কাব্য, তুই এখন কোথায়? কেন, আমি তো বাড়িতে। কি হয়েছে? আর তোর গলা এমন লাগছে কেন? হ্যাঁ, অনেক কিছুই হয়ে গেছে রে কাব্য, তুই যত তাড়াতাড়ি পারিস মীরাকে আটকা। কেন, কি হয়েছে মীরার? আর ও এখন কোথায়? দেখ কাব্য, এত কিছু বলার সময় নেই, তুই শুধু এটুকু শোন যে মীরা স্বর্ণাকে মারার জন্য ওকে উঠিয়ে এনেছে, আর তুই যত তাড়াতাড়ি পারিস মীরাদের পুরাতন গোডাউনে চলে আয়। হঠাৎ আমি নীলার কথা শুনে যেন আকাশ থেকে পড়লাম। প্লিজ নীলা, তুই যেভাবে পারিস মীরাকে একটু আটকা, আমি আসছি। আমি বেঁচে থাকতে মীরাকে কোনো অন্যায় করতে দিব না। এই কথা বলেই আমি মীরাদের পুরাতন গোডাউনে যাওয়ার জন্য বের হলাম। তারপর আমি যখন মীরাদের গোডাউনে পৌঁছে যাই তখন যা দেখলাম তা দেখে আমি অবাক হয়ে যাই, কারণ আমি দেখলাম মীরাদের পুরাতন গোডাউনে তালা ঝুলছে। কোথাও এমনটা নয় তো আমার এখানে আসতে দেরি হয়ে গেছে? তাই শিওর হওয়ার জন্য যখনই আমি নীলাকে ফোন দিতে যাব ঠিক তখনই কে যেন আমার মাথায় শক্ত জাতীয় কিছু দিয়ে আঘাত করে, ফলে আমি জ্ঞান হারিয়ে ফেলি। আর যখন আমার জ্ঞান ফেরে তখন আমি যা দেখলাম তা দেখে দ্বিতীয়বারের মতো অবাক হয়ে যাই, কারণ যখন আমার জ্ঞান ফেরে তখন আমি নিজেকে একটা রুমের মধ্যে শুয়ে থাকা অবস্থায় দেখতে পাই, আর সম্পূর্ণ রুমটায় ফুল দিয়ে সাজানো। একটু পর হঠাৎ শুনতে পাই রুমের বাইরে কে বা কারা যেন কথা বলছে। তাই আমি বিছানা থেকে উঠতে যাব, তখনই মাথা ঘুরে আবারও পড়ে যাই। মাথাটা কেন জানি ব্যথা করছে, তবু অনেক কষ্টে দরজা পর্যন্ত যাই। তারপর রুমের দরজা খুলে আমি যা দেখলাম আর শুনলাম তাতে আমি যেন তৃতীয়বার আকাশ থেকে পড়লাম, কারণ আমি দরজা খুলে দেখলাম যে মীরা আর স্বর্ণাকে কেউ খুব বাজেভাবে মেরেছে, আর ওরা মাটিতে পড়ে কাতরাচ্ছে। আর এদের এই অবস্থা দেখে একটা মেয়ে পাগলের মতো হাসতেছে। মীরা আর স্বর্ণাকে এইভাবে পড়ে থাকতে দেখে আমার দম যেন বন্ধ হয়ে যাচ্ছে। তারপর আমি যখনই দৌড়ে ওদের কাছে যাব ঠিক তখনই মীরা মেয়েটাকে উদ্দেশ্য করে বলল, নীলা, তুই এসব কি করছিস আমাদের সাথে? তুই তো আমাকে সাহায্য করতে চেয়েছিলি। আমি মীরার মুখে নীলার নামটা শুনে আমার সবকিছু যেন গুলিয়ে যাচ্ছে। তখন নীলা বলল, তোকে আমি সাহায্য করতে চেয়েছি, কই, কখন? আমার তো মনে পড়ছে না। কেন তুই আমাকে বলিস নাই যে তুই আজকে আমার সাথে আমার ভালোবাসার মানুষের মিল করে দিবি? তাহলে তুই কেন আমার উপরে এত অত্যাচার করছিস? আচ্ছা, এমনটা বলেছিলাম বুঝি? তাহলে তোকে হয়তো এটাও বলেছিলাম যে পৃথিবীর কোনো মেয়েই তার ভালোবাসার মানুষকে অন্যের সাথে শেয়ার করতে চায় না। তাহলে একবার ভেবে দেখ আমি কি করে তোদের দুই বোনের সাথে আমার ভালোবাসা শেয়ার করব। কি? এটা আমি কি শুনছি মীরা আর স্বর্ণা দুই বোন, কিন্তু ওদের মাঝে কিসের এত শত্রুতা? ওদের যখন একই সাথে দেখে তখন তো ওদের দেখলে মনে হয় যেন একজন আরেকজনের জীবন নিতে পারলেই খুশি হতো। আর নীলাই বা এসব বলছে কেন? আমার ভাবনা ছেদ ঘটিয়ে নীলা আবার বলতে লাগলো,
শোন মীরা, যেখানে কোনো মেয়ে তার ভালোবাসার মানুষকে তার আপন বোনের পাশেই দেখতে পারে না, সেখানে তোরা দুই বোন কিনা আমার ভালোবাসার মানুষকে তোদের বিছানায় পর্যন্ত নিয়ে গেছিস। নীলার কথা শুনে আমি যেন এবার চতুর্থবারের মতো একটা বড় ধরনের শক খেলাম। কি বলছে এসব নীলা? তার মানে কি ওরা আমাকে শুধু আজ পর্যন্ত ঠকিয়ে গেল আর আমি বোকার মতো ভালোবেসে গেছি? আর যেখানে আমার থাকার কথা ছিল সেখানে তোরা ছিলি। আমি কিভাবে এই কষ্ট সহ্য করব বল তোরা? এতক্ষণ এইসব কথাগুলো মোরা এবং স্বর্ণাকে উদ্দেশ্য করে বলল নীলা। তখন মীরা বলল, নীলা, তুই এসব কি পাগলের মতো কথা বলছিস? তুই আবার কাকে ভালোবাসিস? আর আমি কেনই তোর ভালোবাসার মানুষের কাছে যাব? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি যে কাব্যকে কাছে পাওয়ার জন্য আমি ছোট থেকেই ওকে পাগলের মতো ভালোবেসে আসছি। আর তাকে তোরা দুই বোন আমার কাছ থেকে ছিনিয়ে নিবি, তা আমি কিভাবে হতে দেই? হঠাৎ নীলার এমন কথা শুনে মীরা আর স্বর্ণা যেন আকাশ থেকে পড়ল। কি বললে তুমি নীলা? কাব্য তোমাকে ভালোবাসে মানে? আমি বিশ্বাস করি না, তুমি মিথ্যা বলছো। কাব্য তোমাকে ভালোবাসে না। আমি কি এটা বলেছি যে কাব্য আমাকে ভালোবাসে? আমি তো এটা বলেছি যে আমি ওকে ভালোবাসি। তবে হ্যাঁ, ও আমাকে ভালোবাসতো, কিন্তু একমাত্র তোর কারণে ও আমাকে ভালোবাসে নাই। তুই আমাদের দুজনের মাঝখানে কাটা হয়েছিলি। তুমি এসব কি বলছো নীলা? আমি তো কিছুই বুঝতেছি না। আচ্ছা তাহলে শোন, তোর কি নিশা নামের কোনো মেয়েকে মনে আছে যখন তুই পিজিসিতে পড়তিস? হ্যাঁ মনে আছে, কিন্তু তুমি ওকে কিভাবে চেনো? আমি ওকে চিনবো কেন? আর চেনারও কি প্রয়োজন? কারণ নেশা আর কেউ নয়, আমি। আর জানিস স্বর্ণা, আমি আমার জীবনের সবচাইতে বড় কষ্টটা কখন পেয়েছিলাম? যখন তুই এটা জানতি যে আমি কাব্যকে ভালোবাসি, তারপরেও তুই আমার বান্ধবী হয়ে তুই আমার ভালোবাসার মানুষকে কেড়ে নিয়েছিস। আমি ওকে চিনবো কেন? আর চেনারও কি প্রয়োজন? কারণ নিশা আর কেউ নয়, আমি। আর জানিস স্বর্ণা, আমি আমার জীবনে সবচাইতে বড় কষ্টটা কখন পেয়েছিলাম? যখন তুই এটা জানতি যে আমি কাব্যকে ভালোবাসি, তারপরেও তুই আমার বান্ধবী হয়ে তুই আমার ভালোবাসার মানুষকে কেড়ে নিয়েছিস। তুই একবারও কাব্যের প্রতি আমার ভালোবাসাটা বুঝিস নাই। তাই রাগে আমি আমার এই মুখে প্লাস্টিক সার্জারি করে তোর চেহারা নিয়ে তোকে ওর কাছে খারাপ বানাই। আর ও যখন রাগ করে এখানে আসে, তখন আমি ওকে আমাদের কলেজে ভর্তি করানোর জন্য অনেক বড় একটা গেম। কিন্তু আমি এটা জানতাম না এই কলেজে মীরার মতো সুন্দরী মেয়ে আছে। তখন মীরাকে দেখে আমি খুব ভয় পেয়ে যাই যদি কাব্য আবার ওকে ভালোবাসে। তাই আমি দ্বিতীয়বারের মতো আবার প্লাস্টিক সার্জারি করি আর মীরার সাথে বন্ধুত্ব করি। আর মীরাকে কাব্যর সাথে মিথ্যা প্রেমের অভিনয় করে ওকে ছ্যাঁকা দেওয়ার প্ল্যান করি। কারণ কাব্য যখন একাকিত্ব অনুভব করবে, আর তখন আমি আমার প্ল্যান মতো সেই সময় কাব্যের পাশে দাঁড়াতাম, যাতে কাব্যকে আমার প্রতি মেন্টালি এবং ফিজিক্যালি দুর্বল করতে পারি। এরপর সব কিছুই আমার প্ল্যান মতোই চলছিল, কিন্তু মাঝখান থেকে এই শালিগিনা এক স্বপ্ন দেখে আমার সব পরিকল্পনা ভেস্তে দিয়ে কাব্যকে ভালোবাসতে লাগলো। তারপর আমি কাব্যকে ওর কাছ থেকে দূরে সরানোর জন্য কোনো প্ল্যান করব। তার আগে স্বর্ণা, তুই যে কোথায় থেকে টপকালি বুঝতেই পারলাম না। তখন আমি ভাবতে লাগলাম কি করে এক ঢিলে দুই পাখি মারা যায়। তারপর অনেক কষ্টে যখন একটা প্ল্যান করলাম, সেটাও তোদের দুজনের কারণে ভেস্তে গেল। যখন শুনলাম স্বর্ণা মা হতে চলেছে আর মীরার সাথেও কাব্যর ফিজিক্যাল রিলেশন হয়েছে, তখন আমি কি করব বুঝতে পারছিলাম না। মাথায় শুধু একটা কথাই আসছিল যে করেই হোক তোদের দুটোকে শেষ করব। আর যখন দেখলাম মেয়েটা আত্মহত্যা করতে যাচ্ছে, তখন প্রথমে ভাবলাম একটা পথের কাঁটা নিজে আমার পথ থেকে সরে যাচ্ছে, আর বাকি থাকলি তুই স্বর্ণা। আর তোকে আমার পথ থেকে সরানোটা আমার বাঁ হাতের কাজ ছিল, কিন্তু আমার ধরা পড়ার ভয় ছিল। তাই ঠিক তখনই মাথায় একটা আইডিয়া চলে আসে, যাতে সাপও মরে আর লাঠিও না ভাঙে। তাই আমি মীরাকে বাঁচিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে এখানে নিয়ে আসি, আর তোকে এটা বলে এখানে নিয়ে আসি যে তোর কারণে মীরা কাব্যকে মেরে ফেলতে চাচ্ছে। আর আমার জানটাকে মানে কাব্যকে এখানে এটা বলে ডাকি যে মীরা স্বর্ণাকে মেরে ফেলতে এখানে নিয়ে এসেছে। এখন তোরা মরার জন্য তৈরি হয়ে নে। ছি, তুই এতটা খারাপ! আমি ভাবতেও পারছি না, তোর মতো একটা মেয়েকে নিজের বান্ধবী ভাবতেও ঘৃণা লাগছে। হ্যাঁ, তোরা যাই আমাকে বল, আমার তাতে কিছুই যায় আসে না। একটা কথা জানিস কি তোরা? ইংরেজিতে একটা প্রবাদ আছে, এভরিথিং ইজ ফেয়ার অ্যান্ড লাভ। যাই হোক, আজকে খুব আফসোস লাগছে, কারণ তোরা আমার হাতে মরবি। আমি যা দেখেছি আর তা শুনেছি তা কি ঠিক শুনেছি নাকি ভুল? আমি কি করব এখন? আমি কিছুই মাথায় আসছে না। শুধু একটা কথা, আর এটা ভাবতে মনের ভিতর আগুন দাউ দাউ করে জ্বলে উঠছে যে আমার জীবনটা এইভাবে এলোমেলো করে দিয়েছে, তাকে শাস্তি পেতে হবে। তারপর আমি হাত তাড়ি দিতে দিতে নিশার দিকে এগিয়ে গিয়ে বললাম, এখনকার নীলার আর আগের নাম নিশা? বাহ নিশা বাহ,
কি অসাধারণ তোর ভালোবাসা। আমাকে তুই এতটাই ভালোবাসতি যে ভালোবাসার জোরে তুই আমাকে আজ আমার পরিবারের কাছ থেকে আলাদা করে দিলি, আর দুইটা নিষ্পাপ মেয়ের কাছ থেকে আমাকে অপরাধী বানিয়ে দিলি। সত্যি তোর ভালোবাসা মহৎ রে। তোর এমন জঘন্য নিচে মনের ভালোবাসা দেখে তোকে স্যালুট করতে মন চাচ্ছে। তখন মীরা বলল, কাব্য, কাব্য তুমি আমাদের বাঁচাও। আমি মীরার দিকে তাকিয়ে আবারও নিশার দিকে তাকালাম। নিশা আমাকে দেখে যেন ভূত দেখার মতো চমকে উঠলো। তারপর তোতলাতে তোতলাতে বলল, কাব্য, তোমার জ্ঞান ফিরলো কখন? অনেক আগেই ফিরেছে। উপরওয়ালার কি টাইমিং দেখ। এতগুলো দিন যাকে অপরাধী ভেবে এসেছি, বুঝতেই পারতাম না যে আসল অপরাধী স্বর্ণা নয় তুই। আজ আমার নিজের প্রতি ঘৃণা আসছে। যাকে আমি ভালোবাসতাম তাকে আমি হয়তো কখনো চিনতেই পারি নাই। তুমি আমাকে ক্ষমা করে দিও স্বর্ণা। স্বর্ণা শুধুই আমার দিকে তাকিয়ে আছে। কি অপরাধ করেছিলাম তোর সাথে? হ্যাঁ, কি অপরাধ করেছিলাম আমি, যার কারণে তুই আমার সাথে এত বড় খেলা খেললি? কি বললি? তোর কোনো অপরাধ নেই কাব্য। আচ্ছা, তুই কি সবকিছু ভুলে গেছিস? তুই ভুলতে পারলেও আমি পারিনি। সেই ছোট থেকেই আমি তোকে ভালোবেসে আসছি। সেই ছোট থেকে যখন আমি এটা বুঝতে পেরেছি ভালোবাসা কি, সেই তখন থেকে আমি তোকে আমার স্বপ্নের পুরুষ ভেবে কত রঙিন স্বপ্ন দেখেছিলাম, আর তোকে কতভাবে আমার ভালোবাসা বোঝাতেও চেয়েছিলাম। কিন্তু তুই কি করলি? আমার ভালোবাসা না বুঝে ওই শাকচুন্নি স্বর্ণাকে ভালোবাসলি। আর জানিস আমি যখন জানতে পেরেছিলাম তখন কতটা কষ্ট পেয়েছি? না, তুই জানিস না। তুই জানবি কি করে? তুই তো তখন ওই স্বর্ণার সাথে সুখের এক রঙিন দুনিয়া তৈরিতে ব্যস্ত ছিলি। জানিস আমি বারবার একটা কথাই দিনরাত ভাবতাম, আমি ওর থেকে কোন অংশে কম ছিলাম যে স্বর্ণার কপালে কেন তুই লেখা থাকবি। আর ওর সুখ আমার সহ্য হতো না, তাই ওকে তোর জীবন থেকে সরানোর জন্য আমি ওই রূপ নেই আর তোর লেখাপড়ার ক্ষতি করি আর ওকে তোর কাছে খারাপ বানাই। আমি ভেবেছিলাম তুই এত কষ্টের ভিতর নিজেকে একা মনে করবি আর আমি তখন তোর পাশে থাকবো, কিন্তু না, তুই সব কিছু ভুলে আবারও নতুন করে মীরাকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করলি। আর এবার মীরার জীবন সুখের সাগরে ভাসিয়ে দিলি। কিন্তু এত কিছু করার পরেও আমি কি পেলাম? কিছুই না, শুধু কষ্ট ছাড়া আর কি। আর আমি কি এতটাই অবহেলার পাত্রী হয়েছি যে আমি শুধু সারা জীবন কষ্ট করে যাব আর অন্যরা আমার ভাগের সব সুখ লুটে নিয়ে যাবে? নো নেভার। যে সুখ আমি পাই নাই তা ওদেরকেও পেতে দিব না। আজকে ওদের আমি শেষ করে তোর সাথে আমি বিয়ে বসবো। তারপর দুজনে ছোট্ট একটা স্বপ্নের সংসার সাজাবো, যেখানে শুধু তুমি আর আমি আর আমাদের ছোট দুটো ছেলে মেয়ে থাকবে। এই কাব্য, বল না, তুমি আমাকে বিয়ে করে আমার স্বপ্নগুলো পূরণ করবে? প্লিজ কাব্য, বলো না। কি আমি বিয়ে করব তোকে? আমার জীবন থাকতে নয়, তোর স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যাবে। কি, তুই আমাকে বিয়ে করবি না? না, করব না। কাব্য, ভালোই ভালোই বলছি, আমাকে বিয়ে করতে রাজি হয়ে যা। তা না হলে কি তা না হলে? আমাকে মারবি তো? মেরে ফেল। না না, তোমাকে মারতে যাব কোন দুঃখে? তুমি মরে গেলে আমার কি হবে? তবে হ্যাঁ, তুমি জানতে চাইলে না আমি কি করব? তাহলে এই দেখো, ঠাস ঠাস করে স্বর্ণাকে গুলি করি। আমি চিৎকার করে স্বর্ণা বলে ওর দিকে দৌড়ে ওকে ধরলাম। খবরদার কাব্য, এক পাও নড়বে না। যেখানে আছো সেখানে দাঁড়িয়ে থাকো, নয়তো তোমার আদরের মীরাকেও শেষ করে দেব। নিশা, তুই কি পাগল হয়ে গেছিস? তুই কি ভাবে এটা করতে পারলি? একটা বারত কি তুই এইটা ভাবলি না স্বর্ণা মা হতে চলেছে? হ্যাঁ হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি তোমাকে ভালোবেসে। আর আমার ভালোবাসার পথে সবচেয়ে বড় কাঁটা ছিল এই স্বর্ণা, কারণ ও তোমার সন্তানের মা হতে চলেছিল। ও যতদিন বেঁচে থাকতো ততদিন তোমাকে আমার করে পাবো না। এখন আর থাকলো মীরা। আর তুমি যদি মীরাকে জীবিত দেখতে চাও তাহলে আমাকে বিয়ে করতে রাজি হয়ে যাও কাব্য। যদি রাজি না হও, বুঝতেই পারছো। তখন মীরা বলল, না, তুমি ওইটা রাজি হবে না। এতে যদি ও আমাদের জীবন নিয়ে নেয় তো নিক, আমি ওকে তোমার পাশে দেখতে পারবো না কাব্য। ওই শাকচুনি, চুপ, একদম চুপ। বেশি কথা বলে না তোর অবস্থাও তোর বোনের মতো হবে। এদিকে স্বর্ণা মৃত্যুর যন্ত্রণায় ছটফট করছে, যা আমার সহ্য হচ্ছে না। ওকে যদি হাসপাতালে না নেওয়া হয় তাহলে যে কোনো মুহূর্তে স্বর্ণা মারা যেতে পারে। তখন নিশা বলল,
জান, তোমাকে বলছি প্লিজ একটু ভেবে দেখো। স্বর্ণার পর তুমি যাকে নিজের থেকেও বেশি ভালোবাসো, সেই মীরাও এমনভাবে কষ্ট পেতে পেতে মরে যাবে, আর তুমি তা কি দেখতে পারবে? তখন মীরা বলল, কাব্য, তুমি আমাদের কথা ভেবো না। আমাদের যা হওয়ার হবে, কিন্তু তুমি নীলাকে বিয়ে করার জন্য জীবনেও রাজি হবে না। চুপ, একদম চুপ। বেশি কথা বললে না তোর অবস্থাও তোর বোনের মতো হবে। এদিকে স্বর্ণা মৃত্যুর যন্ত্রণায় ছটফট করছে, যা আমার সহ্য হচ্ছে না। এই মুহূর্তে যদি ওকে হাসপাতাল আর জান, তোমাকে বলছি একটু ভেবে দেখো। স্বর্ণার পর তুমি যাকে নিজের থেকেও বেশি ভালোবাসো, সেই মীরা এমনভাবে কষ্ট করে মরে যাবে, আর এটা তুমি দেখতে পারবে? ওর সেই ভয়ানক কষ্ট তুমি সহ্য করতে পারবে? আমি কি করব কিছুই মাথায় আসছে না। এখন যদি ওকে বিয়ে করতে রাজি না হই, তাহলে স্বর্ণা মারা যেতে পারে, সেই সাথে নিশা মীরাকেও ক্ষতি করতে পারে। অনেক ভেবে দেখলাম, আমি যদি নিশাকে বিয়ে করি তাহলে আমার কাছে দুজনেই মানুষ তো বেঁচে থাকবে, আর ওরা বেঁচে থাকলে আমি হাজারো কষ্টের মধ্যেও একটা সুখ খুঁজে পাবো। তাই আমি নিশাকে বললাম, তোকে বিয়ে করতে আমি রাজি আছি, তবে আমার একটা শর্ত আছে। সত্যি বলছো? তুমি আমাকে বিয়ে করবে? আমি স্বপ্ন দেখছি না তো। এই আবার বলো না, তুমি আমাকে বিয়ে করতে সত্যি রাজি আছো? হ্যাঁ, আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি, তবে আমার একটা শর্ত আছে। তুমি আমাকে বিয়ে করতে রাজি আছো? আজ আমি খুব খুব খুশি। বলো, তোমার কি শর্ত? তোমার যা মন চায় আমি তাই তোমাকে দিতে রাজি আছি। আমার শর্ত হলো এই যে তুমি আজ এখন এই মুহূর্তে মীরা এবং স্বর্ণাকে ছেড়ে দিবে, আর আমাদের স্বর্ণাকে হাসপাতালে নিয়ে যেতে দিবে। মীরা শুধু আমার দিকে তাকিয়ে আছে আর কান্না করছে। এরপর নিশা আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে কিছু না ভাবলো, আর তারপর বলল, হ্যাঁ ঠিক আছে, তুমি যখন বলছো তখন আমি মীরাকে ছেড়ে দিব, আর স্বর্ণাকেও হাসপাতালে নিয়ে যেতে দিব। কিন্তু তার আগে তোমাকে এখন এই মুহূর্তে আমাকে বিয়ে করতে হবে। নিশা, তুই কি পাগল হয়ে গেছিস? এই মুহূর্তে তোকে আমি কিভাবে বিয়ে করব? আর এখন যদি তোকে বিয়ে করতে যাই তাহলে কি হতে পারে? তুই কি ভেবে দেখেছিস? একটিবার কি ভেবে দেখেছিস? মুখে বিয়ে করব বলাটা যত সহজ, বাস্তবে ততটা সহজ নয়। বিয়ে পড়ার জন্য কাজের দরকার, আর কাজের এখানে আসতে ওকে হাসপাতালে নিয়ে যেতে দে প্লিজ। মিস্টার কাব্য, তুমি নিজেকে খুব চালাক ভাবো তাই না? আমি তোমাদের যেতে দিব, আর তুমি আমার সাথে গেম খেলবে, তা আমি হতে দিতে পারি না। আমি তোমাকে এখনই বিয়ে করব, আর তার জন্য কাজের কোনো দরকার নেই। দেখ নিশা, পাগলামো করিস না। কাজী ছাড়া কিভাবে বিয়ে করতে পারে? সেটা তোমাকে ভাবতে হবে না। এই নাও, এই কাগজে ছোট্ট একটা সিগনেচার করে দাও, তাহলেই হবে। কিসের কাগজ এটা? আমাদের বিয়ের কাবিননামা। এটাতে যত তাড়াতাড়ি তুমি সই করবে তত তাড়াতাড়ি ওদেরকে আমি ছেড়ে দিব। তারপর আমি মনের সব দুঃখ কষ্ট রাগ মনের ভিতর পাথর চাপা দিয়ে নিশার হাত থেকে কাগজটা নিতে যাব, তখনই মীরা কাঁদতে কাঁদতে বলল, না কাব্য, না, তুমি এটা করতে পারো না। আমি নিজের চোখের সামনে ওই বিশ্বাসঘাতকের বিয়ে হতে দেখতে পারবো না। এমন দৃশ্য দেখার আগে তুমি আমাকে মেরে ফেলো আমাকে প্লিজ। আমি শুধু মীরার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে মনে মনে বললাম, মীরা, তুমি আমাকে ক্ষমা করে দিও। এটা করা ছাড়া আমাদের বাঁচানোর দ্বিতীয় কোনো রাস্তা আমার জানা নেই। তবে তুমি এটা মনে রেখো, নিশাকে আমি বিয়ে করলেও কোনো দিন ও আমার সাথে সংসার করতে পারবে না, কারণ তোমাদেরকে এখান থেকে নিরাপদে বের করে দিয়ে আমি কি করব তা তোমরা ভাবতেও পারছো না। তারপর নিশার কাছ থেকে কাগজটা নিয়ে যখন সিগনেচার করতে যাব, তখন একটা ভয়ানক আত্মচিৎকার আমার কানে আসে, যার ফলে আমার অন্তরাত্মা পর্যন্ত কেঁপে ওঠে। আমি ভয়ে পিছনে তাকিয়ে যা দেখলাম তা দেখে আমি যেন পাথর হয়ে গেছি। এ কি দেখছি আমি? মীরা একটা কাচের টুকরা হাতের উপর দিয়ে কথাটা বলল। তারপর আমি সাথে সাথেই মীরার কাছে যাই আর ওকে অনেক বোঝানোর চেষ্টা করি, কিন্তু কিছুতেই মানলো না। আর এদিকে স্বর্ণা বেহুশ হয়ে পড়ে আছে। তারপর মীরা যখনই সেই কাচের টুকরো দিয়ে নিজের হাত কাটতে যাবে, ঠিক তখনই কেউ একজন বলল, নিশা, তোমার খেলা খতম। কথাটা শুনেই আমি পিছন দিকে ফিরে অবাক, কারণ যে এই কথাটা বলল তাকে দেখেই খুব বেশি অবাক হয়েছি, কারণ কথাটা যে রিয়া বলল। আর আপনারা জানেন রিয়া মীরার বান্ধবী, আর রিয়ার সাথে পুলিশও নিয়ে এসেছে। আর এদিকে নিশা পুলিশের দিকে তাকাতেই আমি তার হাতের বন্দুকটা কেড়ে নিয়ে ফেলে দিলাম, আর পুলিশ এসে নিশাকে ধরে নিয়ে গেল। যাওয়ার আগে নিশা বলল, কাব্য, তোকে আমি পেয়ে ছাড়বো। আরে শালি চুপ কর, আগে নিচে বাস। তারপর রিয়াকে আমি বললাম, আরে রিয়া, তুই এসব কি করে জানলি?
আমি মীরাকে ফলো করে সব শুনলাম, তারপর পুলিশকে ফোন করলাম। তোকে কি বলেছে ধন্যবাদ দিই? আচ্ছা এসব কথা ছাড়, আর স্বর্ণাকে নিয়ে হাসপাতালে চল। তারপর মীরা এসে আমাকে জড়িয়ে ধরলো। তারপর স্বর্ণাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। তারপর মীরাকেও দেখলাম, ও খুশি। মীরাকে খুশি দেখে মনে হলো সে আমাকে পেয়ে খুব খুশি। তারপর আমরা সবাই স্বর্ণাকে নিয়ে হাসপাতালে চলে গেলাম। অনেকক্ষণ ধরে হাসপাতালে বসে আছি, কারো মুখে কোনো কথা নাই। তারপর একটু পর আমি বললাম, আমারই সব দোষ স্বর্ণার এই অবস্থার জন্য। কাব্য শুধু নিজেকে দোষী ভেবো না, দেখবে স্বর্ণা আপু থুকো, স্বর্ণা সতীন থুকো, স্বর্ণা আপু ঠিকই বাঁচবে। তাই যেন হয়। একটু পর যেখানে স্বর্ণার ট্রিটমেন্ট হচ্ছিল সেখান থেকে একটা ডাক্তার বের হয়ে এসে মুখ কালো করে বলছিল, সরি মিস্টার কাব্য। কি হয়েছে স্বর্ণার? মিস স্বর্ণার কিছুই হয়নি, তবে তবে কি ডাক্তার সাহেব? বাচ্চাটাকে বাঁচানো সম্ভব হলো না। পেটে আঘাত পাওয়ার ফলে আমরা বাচ্চাটাকে বাঁচাতে পারলাম না। ডাক্তার সাহেব, আমরা কি স্বর্ণার সাথে কথা বলতে পারি? অবশ্যই, তবে বেশি কথা বলবেন না। তারপর মীরা আর আমি স্বর্ণার কাছে গেলাম। স্বর্ণা আমাদের দেখার সাথে সাথেই, কাব্য আমি জানি এখন তুমি আমাকে আরো ঘৃণা করবে, কারণ আমি বাচ্চার মা আর তুমি বাবা হতে পারবে না। আরে পাগলে, যা হয়েছে ভুলে যাও সব নিয়তি। তবে আজকেই আমি তোমাকে আর মীরাকে বিয়ে করব, কারণ আমি দুজনকে খুব ভালোবাসি। হ্যাঁ, আমিও রাজি। মারে, তুই ঠিক আছিস তো? আব্বু আম্মু, আমি সম্পূর্ণ ঠিক আছি। তারপর আমি স্বর্ণার বাবা মায়ের সাথে বিয়ের কথাবার্তা পাকা করলাম। আর মীরার আব্বু আম্মুর সাথে কথাবার্তা আগে থেকে মীরা বলে রেখেছেন। তারপরও মীরার আব্বু আম্মুকে ফোন মেরে তাদের আসতে বলল। আর একটু পর মীরার আব্বু আম্মু এলো এবং তারাও মেয়ের কথা চিন্তা করে বিয়েতে রাজি হলো। তারপর সবার মাঝখানে স্বর্ণা বলে উঠলো, আমি চাই আমরা বিয়ে করার পর তোমার মা বাবার কাছে যাব, কারণ ওখানেই তো আমার মীরার এবং তোমার ঘর। কিন্তু আমি যাব না, কারণ আব্বু আম্মু আমাকে ভুল বুঝে বাসা থেকে তাড়িয়ে দিয়েছে। দেখো কাব্য, তারা তোমাকে আপন করে নিবেই। ওরা এখন ভুল বুঝতে পেরেছে, আর মা বাবার সাথে সন্তানের রাগ মানায় না। কিন্তু কোনো কিন্তু নয়। তারপর আর কি, এর কিছুদিন পর স্বর্ণা সুস্থ হলো এবং দুই পরিবারের সমন্বয়ে তাদের দুই পরিবার মিলে ধুমধাম করে বিয়ের কাজ সম্পূর্ণ করলো। আপনাদের বুঝতে হবে, আমরা দুইটা বউ, আর বউদের একটাই কথা, তারা শ্বশুর বাড়িতে বাসর করবে। অবশ্য আমার মা বাবাকে ফোন করে জানিয়ে দেওয়া হয়েছে আগেই, এবং তারাও তাদের ভুল বুঝতে পেরেছে। তারপর বিয়ে হবার পর রাতে চললাম ট্রেনে চট্টগ্রামের উদ্দেশ্যে। আর পৌঁছে গেলাম রাতে, মানে একটু রাতেই ধরুন 4টায়। তারপর বাসার ভিতরে যেহেতু আমি অবাক, কারণ আমাদের বাইরে আর আমার কাজিনরা এসে স্বর্ণা এবং মীরাকে ঘরে নিয়ে গেল। আর আমি চলে গেলাম সাদের চাঁদ দেখতে। একটু পর কাজিনরা এসে আমাকে জোর করে বাসর ঘরে ঢুকিয়ে দিল। তারপর স্বর্ণা এবং মীরা আমার কাছে এসে পায়ে ধরে সালাম করলো। তারপর তাদের দুজনকে আমি জড়িয়ে ধরলাম। তারপর শুরু হলো আমাদের নতুন একটা জীবন, যেখানে নেই কোনো হিংসা, শুধু আছে সবসময় ভালোবাসা দিয়ে পরিপূর্ণ। আমার এই জীবনের গল্পটা এখানেই সমাপ্ত। অনেক অনেক ধন্যবাদ আপনাদের আমাদের ভিডিওটি দেখার জন্য। আবারও ধন্যবাদ আপনাদেরকে সাপোর্ট করার জন্য। এরকম আরও ভালো ভালো রোমান্টিক ভিডিও পেতে অবশ্যই আমাদের প্রেমের তাজমহল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।